হ্যালো, ওয়েলকাম টু এইচএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের ওপর তৃতীয় ক্লাস করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের ওপর অলরেডি দুটো ক্লাস করে রেখেছি। তো তোমরা যারা সেই ভিডিওগুলি এখনো দেখোনি তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশনে আমি আগের দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা যদি সেখানে ক্লিক করো তাহলেই কিন্তু তোমরা আগের অনুপাত সমানুপাতের যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস সেই ভিডিওগুলি দেখতে পারবে। এছাড়া তোমরা যদি চ্যানেলটা ঠিকঠাকভাবে ভিজিট করো দেখবে কোর্স বলে একটা সেকশন আছে, ফাউন্ডেশনাল কোর্স ফর অল স্টেট এক্সাম। তো সেখানে প্লেলিস্ট করা আছে, সেখানে গেলে কিন্তু তোমরা উম, যা যা ক্লাস হয়েছে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের ওপর সমস্ত ভিডিও কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। যাই হোক, তো শুরু করি। সবার প্রথম প্রশ্ন বলছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পিকলু লাফাতে পারে 8 বার এবং শান্টু লাফায় 6 বার, কিন্তু পিকলু 7 বার লাফিয়ে যে দূরত্ব যায় সে দূরত্ব শান্টু 5 বার লাফিয়ে যায়, তাহলে পিকলু এবং শান্টুর গতিবেগ কত? দেখো, কে কে আছে এখানে? পিকলু আছে আর শান্টু আছে, তাই না? পিকলু আর হচ্ছে গিয়ে শান্টু, তাহলে পিকলু ইস টু শান্টু। বলছে পিকলু লাফাতে পারে 8 বার, তাহলে পিকলুর নিচে 8 লেখো। শান্টু লাফাতে পারে 6 বার, তাহলে শান্টুর নিচে 6। এবার বলছে পিকলু 7 বার লাফিয়ে যে দূরত্ব যায়, তাহলে পিকলুর নিচে 7। বলছে সেই দূরত্ব শান্টু 5 বার লাফিয়ে যায়, তাহলে শান্টু হচ্ছে গিয়ে 5। শান্টুর নিচে কত লিখবো? 5। এবার তোমরা হচ্ছে গিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 5 আটে কত হচ্ছে? 40। 6 সাথে কত হচ্ছে? 42। ঠিক আছে, এদের এটাই হচ্ছে গিয়ে এদের গতিবেগের অনুপাত। কাটাকাটি করা যাচ্ছে, 20:21। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 20:21। ঠিক। এছাড়া তোমরা আরো অন্যরকম ভাবেও করতে পারো। দেখো এখানে কি বলছে, গতিবেগের অনুপাত বলছে, এখানে দেওয়া আছে দূরত্ব, তাই না? তোমরা একটা জিনিস মনে রাখবে যে গতিবেগ আর দূরত্ব, গতিবেগ আর দূরত্বের মধ্যে হচ্ছে কি সরল সম্পর্ক হয়, সরল সম্পর্ক। আমার যদি গতিবেগ বেশি হয় তাহলে আমি বেশি দূরত্ব যাব, আমার যদি গতিবেগ কম হয় তাহলে আমি কম দূরত্ব যাব। ঠিক। কথার কথা হচ্ছে কি, আমি 20 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছি, আমি 1 ঘন্টায় যদি 20 কিলোমিটার বেগে যাই তাহলে আমি বেশি দূরত্ব যাব, তাই না? আবার আমি যদি 10 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালাই তাহলে হচ্ছে গিয়ে আমার গতিবেগ কম, সেক্ষেত্রে কিন্তু আমি কম দূরত্ব ট্রাভেল করবো, তাই না? তার মানে গতিবেগ যদি বাড়ে তাহলে দূরত্বও বাড়বে, আর গতিবেগ যদি কমে তাহলে হচ্ছে গিয়ে কিন্তু দূরত্বও কমবে। সুতরাং এই দুটার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক কিন্তু। এবার বলছে বলছে দেখো পিকলু লাফাতে পারে 8 বার, তাই না? তাহলে পিকলু হচ্ছে গিয়ে কতবার লাফায়? 8 বার লাফায়। এবং শান্টু লাফায় হচ্ছে গিয়ে 6 বার, একই সময়ের ওপর। মানলাম 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে পিকলু 8 বার লাফায়, শান্টু হচ্ছে গিয়ে 6 বার লাফায়। কিন্তু বলছে পিকলু 7 বার লাফিয়ে যে দূরত্ব যায়, মানে পিকলু 7 বার লাফিয়ে যে দূরত্ব যায়, শান্টু 5 বার লাফিয়েই সেই দূরত্ব যায়। তার মানে পিকলু হচ্ছে গিয়ে 5 ফিট লাফায়, মানে মানতে পারি। শান্টু হচ্ছে গিয়ে 7 ফিট লাফায়, এরকম। তাহলে পি হচ্ছে গিয়ে 5 আর এস হচ্ছে গিয়ে 7। তাহলে কত দূরত্ব যাচ্ছে? এটা হচ্ছে গিয়ে মনে করলাম ফিট। ঠিক আছে, সে 7 ফিট লাফাচ্ছে, পিকলু হচ্ছে গিয়ে 5 ফিট লাফাচ্ছে আর হচ্ছে 7 ফিট লাফাচ্ছে। তাহলে দেখো, একবার লাফালে সে 5 ফিট চাপাচ্ছে, তাই না? 8 বার, 8 বারে কত? তাহলে পিকলু হচ্ছে গিয়ে ইন্টু হবে, 5 8 40, তাই না? পিকলু ইস টু শান্টু, তাহলে হচ্ছে গিয়ে তোমার 8 × 5 ইস টু হচ্ছে গিয়ে 6 × 7। তাহলে 5 8 40 ইস টু 6 7 42, তাই না? কাটাকাটি করলে 20:21। তো যেভাবে বললাম যেটা খুশি এবার কিন্তু তোমরা করতে পারো। নেক্সট বলছে একটি কাজের ক্ষেত্রে এক্স ও ওয়াই এর মজুরি অনুপাত 3:4, তাহলে একটি কাজ সম্পূর্ণ করতে তাহলে কাজটি সম্পূর্ণ করতে এক্স ও ওয়াই এর দিন সংখ্যার অনুপাত। এবার একটা জিনিস মনে রাখবে, মজুরি এবং দিন সংখ্যা এই দুটার মধ্যে হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক হয়। ঠিক। মজুরি আর দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যা। দেখো কেন? কারণ মনে করো এটা একটা জমি আছে, ঠিক? এ একটা জমি। তো দুইজন ব্যক্তি আছে, এ নামক ব্যক্তি এ, আর একজন ব্যক্তি আছে বি নামক ব্যক্তি। এটা দুইজনেই হচ্ছে কি জমিটা চাষ করবে, ঠিক আছে? এবার এ হচ্ছে গিয়ে 3 দিনে করে দেয়, 3 দিন। 3 দিনে হচ্ছে গিয়ে জমিটা পুরোটা চাষ করে দিতে পারে। আর বি, এ হচ্ছে গিয়ে 10 দিন সময় লাগে। তাহলে আমি কাকে বেশি মজুরি দেবো? কাকে আমি বেশি মজুরি দেবো? অবশ্যই না, তাই না? এই যে বি নামক ব্যক্তিকে আমি অবশ্যই বেশি মজুরি দেবো না, কারণ সে 10 দিন লাগাচ্ছে, তাই না? যে কম দিনে কাজ করবে তাকে আমি বেশি মজুরি দেবো।
তাই না? আর যে বেশি দিনে কাজ করবে তাকে আমি কম মজুরি দেবো। তার মানে হচ্ছে গিয়ে তোমার মজুরি এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক একটা বাড়লে আরেকটা অটোমেটিক কমে যাচ্ছে, তাই না? তাহলে এবার এখানে বলছে যে এক্স এবং ওয়াই এর দিন সংখ্যার অনুপাত কত? তাহলে দিন সংখ্যার অনুপাত কি হবে? তাদের ব্যস্ত অনুপাত হবে মজুরির, তাই না? তাহলে দিন সংখ্যা এর অনুপাত কি হবে? ব্যস্ত সম্পর্ক এক্স ইস টু ওয়াই। মজুরির অনুপাত বলছে 3:4, তাহলে ব্যস্ত অনুপাত বলতে 1/3 আর 1/4 হবে, তাই না? তাহলে 1/3:1/4। দেখো 3 আর 4 লসাগু কত? 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, তাহলে ভগ্নাংশটা পূর্ণ সংখ্যায় চলে আসবে। 3 4 12, 4 3 12, 4:3। 4:3 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এবার হচ্ছে কি নেক্সট প্রশ্ন বলছে 13,824 ঘনসেমি আয়তনের একটি ঘনক থেকে 8টি সমান আয়তনের ঘনক তৈরি করা হলো, তাহলে বড় ঘনক ও ছোট 3টি ঘনকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো একটা ঘনক আঁকি। এটা হচ্ছে কি একটা ঘনক। তো মাথায় রাখবে একটা ঘনকের হচ্ছে গিয়ে কয়টা তল থাকে। একটা ঘনকের কি তল সংখ্যা টোটাল, সেটা হচ্ছে কি টোটাল 6টা তল আছে। কি করে? দেখো দেখো এই যে নিচে একটা তল, এই যে নিচে একটা তল, তাই না? এই ঠিক ওপরে একটা তল, দুটো তল হয়ে গেল। এবার দেখো পাশের দুইটা, এই যে একটা, এই একটা, পাশের দুইটা, আবার সামনে পেছনে একটা তল আছে, তাই না? এই যে সামনে একটা, আবার পেছনে একটা, টোটাল কয়টা তল হইলো? 6টা তল। ঘনকের হচ্ছে গিয়ে টোটাল কয়টা তল হয়? 6টা তল হয়, ঠিক। একটা ঘনকের তল সংখ্যা কতগুলি? 6টা। আচ্ছা, এবার মনে রাখবে ঘনকের যে প্রতিটি তল হয় সেগুলি হচ্ছে কি এক একটা বর্গক্ষেত্র হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা তল, প্রত্যেকটা হচ্ছে কি এক একটা বর্গক্ষেত্র, মানে এই যে এইটুকানি, এই জায়গাটা, ঠিক আছে? প্রত্যেকটাই হচ্ছে কি কি হবে? বর্গক্ষেত্র হবে। তাহলে দেখো সমগ্র ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো একটা তল হচ্ছে গিয়ে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কয়ার। আমি মনে করলাম এর বাহু কত? এ। তাহলে এক একটা তল ক্ষেত্রফল কত হবে? এ স্কয়ার, এক একটা তলের ক্ষেত্রফল। এবার বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে সবগুলি তলের ক্ষেত্রফল কত? তাহলে ঘনকের তল সংখ্যা হচ্ছে গিয়ে 6, তাহলে 6 গুণন বাহু স্কয়ার, এটা হচ্ছে গিয়ে এদের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে 6 স্কয়ার হচ্ছে গিয়ে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়, ঠিক। আর ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তন ঘনকের আয়তনের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার বাহু কিউব, ঠিক আছে? বাহু কিউব হচ্ছে গিয়ে ঘনকের সমতলের আয়তন কিন্তু হয়, ঠিক আছে? কারণ আমি আয়তন কি করে বের করব? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা মনে করো দৈর্ঘ্য মনে করো, আর এটা হচ্ছে গিয়ে প্রস্থ, আর এটা হচ্ছে গিয়ে তোমার উচ্চতা। এই তিনটা গুণ করলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে হচ্ছে কি আমি ঘনকের আয়তন পাবো। কিন্তু এখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ নাই। প্রতি ক্ষেত্রেই যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, সেই জন্য হচ্ছে গিয়ে বাহু কিউব বলে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে ঘনকের আয়তন হচ্ছে গিয়ে কত? বাহু কিউব। এই দুইটা ফর্মুলা তোমরা কিন্তু মনে রাখবে, যে ঘনকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 6 ইন্টু বাহু স্কয়ার হয়, আর ঘনকের আয়তন হচ্ছে গিয়ে বাহু কিউব হয়, ঠিক। আচ্ছা, এবার আমায় বলছে যে 13,824 ঘনসেমি আয়তনের একটি ঘনক থেকে 8টি সমান আয়তনের ঘনক তৈরি করা হলো। মানে একটা বড় ঘনক আছে, ঠিক আছে? একটা বড় ঘনক আছে, একে কেটে আমি হচ্ছে গিয়ে তোমার ছোট ছোট 8টা ঘনক তৈরি করছি, ছোট ছোট 8টা ঘনক, ঠিক আছে? ছোট ছোট 8টা ঘনক তৈরি করছি এরকম, ঠিক আছে? তাহলে বলছে বড় ঘনক এবং ছোট 3টি ঘনকের সমতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো বড় ঘনকের আয়তন কত? এই যে বড় ঘনকের আয়তন, এর আয়তন হচ্ছে গিয়ে তোমার কত? 13,824, 13,824 হচ্ছে গিয়ে ঘন সেমি। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা আমি কি জানি? বাহু কিউব সমান সমান হচ্ছে গিয়ে 13,824, ঠিক।
তাহলে বাহু সমান সমান কত? কিউব রুট অফ 13,824। এবার দেখো কার কিউব, এটা 13,824, তিনটা তিনটা করে সংখ্যা নাও। 13 সামনে কত আসতেছে 13, তাহলে 2 এর কিউব আর 3 এর কিউব 27, তাহলে 2 হবে, কারণ 3 বেশি হয়ে যাচ্ছে, আর পিছনে 4 আছে মানে 4 হবে, তাই না? কারণ 4কে 3 বার গুণ করলেই হচ্ছে গিয়ে 4 আসবে শেষে। তাহলে যে প্রথমটার যে মানে বড় ঘনক যে আছে তার বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমি? 24 পেয়ে গেলাম, ঠিক? তাহলে বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 24, প্রতিটার বাহুর দৈর্ঘ্য কত করে আছে? 24। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 গুণন বাহু বলতে কত? 24, 24 গুণন 24, এটা হচ্ছে কি আমার বড় ঘনকের সমতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বলছে ছোট ঘনক, 3টি ছোট ঘনকের সমতলের ক্ষেত্রফল, তাহলে এক একটা ছোট ঘনকের আয়তন কত হবে? ঠিক 8টা সমান আয়তনের ঘনক তৈরি করছে, তাহলে 8 দিয়ে ভাগ হবে, তার মানে প্রতিটি ছোট ঘনকের আয়তন কত? ছোট ঘনকের আয়তন দেখো একটার হচ্ছে কি 13,824, তাহলে 8টা টুকরা করছে, 8 দিয়ে ভাগ, তাহলে 8 একে 8, 8 একে 8, নামলো 58, 7 8 56 হয়, নামলো 22, 8 দুগুণে 16, 6 নামলো 8 8 64, তার মানে 1728। তাহলে এই ছোট ঘনকের আয়তন পাইলাম আমি কত? 1728 ঘন সেমি। তাহলে ছোট ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের ফর্মুলা তো একই, বাহু কিউব সমান সমান 1728, তাহলে বাহু সমান সমান কত হবে? কিউব রুট অফ 1728। 1728 হচ্ছে কি 12 কিউব হয়, ঠিক? 12 কিউব হয়। তাহলে ছোট ঘনকের প্রত্যেকটার বাহু কত করে পাচ্ছি? 12 করে, ঠিক? 12 12 12 সবগুলি 12 করে পাচ্ছি। এবার ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে গিয়ে 6 গুণন বাহু স্কোয়ার, তাই না? তাহলে 6, আর ছোট ঘনকের হচ্ছে গিয়ে বাহু 12, তাহলে 12 গুণন 12। এবার পেয়ে গেলাম দুইটাই। এবার আমায় চাইছে কি? এবার আমায় চাইছে হচ্ছে গিয়ে দেখো, চাইছে হচ্ছে গিয়ে বড় ঘনক ও ছোট 3টি ঘনকের সমতলের ক্ষেত্রফল। তাহলে বড় ঘনক ইস্টু ছোট ঘনক চাইছে, তাই না? তাহলে বড় ঘনক ইস্টু ছোট ঘনকের সমতলের ক্ষেত্রফল। তাহলে বড় ঘনকের সমতলের ক্ষেত্রফল কত? 6 গুণন 24 গুণন 24। আচ্ছা, ছোট ঘনকের সমতলের ক্ষেত্রফল কত? 6 গুণন 12 গুণন 12। কিন্তু বলছে একটা ছোট ঘনক না, 3টা ছোট ঘনক, এই যে 3টি ছোট ঘনকের সমতলের ক্ষেত্রফল। তাহলে 3 দিয়ে একটার সমতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 6 গুণন 12 গুণন 12, তাহলে 3টার কত হবে? ইন্টু 3 হবে, ঠিক? তাহলে এবার হচ্ছে গিয়ে এদের অনুপাত বের করো। তাহলে দেখো কাটাকাটি করা যায়, এই 6 আর এই 6 কাটাই পড়ে গেল, 12 দুগুণি 24, আবার 12 দুগুণি 24, ঠিক না? তাহলে 2 দুগুণি 4:3 হচ্ছে গিয়ে আমার কিন্তু সঠিক অ্যান্সার, 4:3, 4:3 মানে বি, ঠিক? নেক্সট কোশ্চেন বলছে এ বি ও সি এর কর্মদক্ষতার অনুপাত 4:5:3। তিনজন একসঙ্গে একটি কাজ 35 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ এবং সি একত্রে কাজটির 35% করতে পারবে। দেখো এ বি এবং সি এর কর্মদক্ষতা, এবার কর্মদক্ষতা বলতে কি বোঝায়? কর্মদক্ষতা বলতে বোঝায় হচ্ছে কি একদিনে কতটা কাজ করতে পারে, ঠিক আছে? ঠিক? তাহলে এখানে কি বলছে? এ বি আর সি এদের যে কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সি কত বলছে? 4:5:3। তার মানে এ এর কর্মদক্ষতা 4, বি এর হচ্ছে গিয়ে 5, আর সি এর হচ্ছে গিয়ে 3। এর অর্থ হচ্ছে গিয়ে এ যদি একদিনে 4টা জামা বানায়, কথার কথা মনে করলাম যে এ বি সি সবাই দর্জি, তাহলে এ যদি একদিনে 4টা জামা বানায় তাহলে বি 5টা জামা বানাতে পারে, আর সি হচ্ছে গিয়ে 3টা জামা বানাতে পারে। সবচেয়ে বেশি কাজ কে করতে পারে? বি। আর যদি বলে সবচেয়ে কম কে কাজ করতে পারে তাহলে সি, কারণ সি হচ্ছে গিয়ে 3টা জামা বানাইতে পারে। যাই হোক, এবার বলছে তিনজন একসঙ্গে একটি কাজ 35 দিনে সম্পন্ন করতে পারে। এবার একসাথে কাজ করবে, তিনজন দর্জি একসাথে কাজ করতেছে, একদিনে তারা কতগুলি জামা বানাবে? একদিনে বানাবে হচ্ছে গিয়ে 4 আর 5 9 আর 3 12, 12টা জামা বানাবে, তাই না? তার মানে 12 ইউনিট। মনে করলাম যে তারা একদিনে কত ইউনিট কাজ করবে? 12 ইউনিট। 4 যোগ 5 যোগ 3,
এবার বলছে 35 দিনে করতে পারে, তাহলে 35 দিনে মোট কত কাজ করবে এত, এটা আমার কি বেরোলো টোটাল ওয়ার্ক, ঠিক আছে, মানে মোট কাজ, এর দ্বারা করা মোট কাজ, তাই না? তাহলে মোট কাজ কত, 4 আর 5 9 আর যোগ 3, আচ্ছা এখানে 13 লিখে ফেলছি, না এটা 35 হবে। তাহলে এখানে হচ্ছে কি 4 আর 5 9 আর 3 12, 12 ইন্টু 35, এটা হচ্ছে কি আমার কি পাইলাম, টোটাল ওয়ার্ক পাইলাম, টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক এটা পেয়ে গেলাম। তাহলে এবার বলছে যে তাহলে এ আর সি একত্রে কাজটির 35% কত দিনে করবে। এবার নতুন কাজ দিছে যে গোটা কাজটা করতে লাগবে না, কাজের 35%। তাহলে নতুন যে কাজ সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আগে যে কাজটা ছিল তার 35% কাজ, তাহলে আগে কাজ ছিল 12 গুণন 35, তার 35%, 35% বলতে 35/100, তাই না? পার্সেন্টেজ তুললে নিচে 100 হয়, এত। এই কাজটা এ আর সি মিলে কত দিনে করবে, তাহলে এ আর সি একদিনে কতটা কাজ করে দেখো, এ আর সি, এ একদিনে 4টা জামা বানায় আর সি একদিনে 3টা জামা বানায়, মানে এ আর সি একদিনে 60টা জামা বানায়। তাহলে একদিনে 60টা যদি জামা বানায় তাহলে এতগুলি জামা বানাইতে কতদিন সময় লাগাবে, ভাগ করতে লাগবে, তাই না? তাহলে টাইম কি হবে, টোটাল তাদের জামা বানাইতে লাগবে 12 গুণন 35 গুণন 35/100টা, আর এরা একদিনে 60টা করে বানাচ্ছে এ আর সি মিলে একত্রে, তাই না? তাহলে কতদিন লাগবে, তাহলে 12 গুণন 35, এই 35টা উপরে 35ই থাকলো, 100টা নিচে চলে আসবে, তাহলে 100 গুণন 7, তাহলে দেখো 5 7 35 হয়, 5 20 100, 5 7 35, 4 5 20, 3 4 12, তাহলে 321 দিন আসতেছে আমার, কিন্তু সঠিক অ্যান্সার 21 দিন, কিন্তু কোথাও এখানে কিন্তু 21 দিন অপশনে দেওয়া নাই, ঠিক আছে, এটার অ্যান্সার কিন্তু 21 দিন হবে। যাই হোক, নেক্সট কোশ্চেন বলছে 990 টাকা এ বি ও সি এর মধ্যে 3:4:2 অনুপাতে ভাগ করলে বি পাবে। তাহলে দেখো 990 টাকা ভাগ করা হচ্ছে কার কার মধ্যে, এ বি আর হচ্ছে কি সি এর মধ্যে। এ যদি 3 টাকা পায় তাহলে বি 4 টাকা পাবে আর হচ্ছে কি 2 টাকা পাবে, ঠিক। তাহলে বলছে বি, বি কত টাকা পাবে, তাহলে দেখো বি কয় টাকা পাচ্ছে, বি হচ্ছে কি 4 টাকা পাচ্ছে, তাহলে 4 টাকা পাচ্ছে, কয় টাকার মধ্যে পাচ্ছে, 4 আর 3 7 আর 2 9, 9 টাকার মধ্যে বি 4 টাকা পায়, কিন্তু আমার তো 9 টাকার মধ্যে ভাগ বাটোয়ারা হয় নাই, ওই যে 990 টাকার মধ্যে, তাহলে 990 টাকার মধ্যে কত পাবে, 440 টাকা, ঠিক, 440 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন বলছে নিচে দেওয়া 4 জোড়া সংখ্যার মধ্যে 3 জোড়া একই রকম এবং 1 জোড়া সংখ্যা আলাদা, নিচের কোন জোড়া সংখ্যাটির অনুপাত আলাদা, এটা বের করতে বলছে। তাহলে দেখো অনুপাতগুলি তোমরা লক্ষ্য করো যে কি আছে, 28:56, 55:25, 44:16 আর হচ্ছে কি 76:72। তাহলে দেখো প্রথমটা হচ্ছে কি কি ধরনের অনুপাত, প্রথমটা হচ্ছে কি লঘু অনুপাত, কি ঠিক না, কারণ পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তাই না? পরেরটা কি অনুপাত, গুরু অনুপাত, কারণ পূর্বপদ বড় উত্তরপদ ছোট, তারপরেরটাও গুরু অনুপাত, তারপরেরটাও গুরু অনুপাত, তাহলে এই যে বি সি আর ডি এই তিনটা হচ্ছে কি গুরু অনুপাত আর প্রথমটা হচ্ছে কি লঘু অনুপাত, তাহলে প্রথম অনুপাতটা হচ্ছে কি বাকি তিনটার থেকে আলাদা, তার মানে এ হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট বলছে একটি শ্রেণীতে 65 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে 35 জন ছাত্রী হলে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত। তাহলে একটা শ্রেণীতে টোটাল ছাত্রছাত্রী কত আসে, 65 জন, তাহলে ছাত্রছাত্রী মোট কত আসে 65। এবার এই 65 জনের মধ্যেই কি আছে, ছাত্রও আছে আবার ছাত্রীও আছে, ছাত্রছাত্রীর অনুপাত বলছে, তাহলে ছাত্রও আছে আবার কি আছে, ছাত্রীও আছে, হ্যাঁ। এবার বলি যে ছাত্রী আছে 35 জন, তাহলে একটা ক্লাসে ছাত্র আর ছাত্রী আছে, যদি ছাত্রী 35 জন থাকে তাহলে ছাত্র কত, টোটাল ছাত্র থেকে ছাত্রী সংখ্যা বাদ দিলেই ছাত্র সংখ্যা পেয়ে যাবো, তার মানে 65 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে 30, তাহলে ওই ক্লাসে হচ্ছে গিয়ে 30 জন ছাত্র আছে, দেখো যোগ করো 30 আর 65, টোটাল ছাত্র ছাত্রী 65 জন আসবে। বলছে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত দেখো 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 6 30, 5 7 35, 6:7, 6:7 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে ধার্য মূল্যের ওপর 21% ছাড় দিয়ে একটি বই বিক্রয় করলে এক দোকানদারের 21% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত। দেখো ধার্য মূল্য বলতে কি বোঝায়, যে দামে হচ্ছে গিয়ে, যে দামটা হচ্ছে কি লেখা থাকে, কোনো মানলাম একটা জামা, জামার ওপর যে এমআরপি লেখা থাকবে
সেটাই হচ্ছে কি ধার্য মূল্য। ঠিক আছে, তো এবার ধার্য মূল্য আসে, এবার বলছি কি বিক্রয় করলে, তার মানে বিক্রি দাম আছে একটা, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বলতে হচ্ছে কি কিছু পার্সেন্ট ছাড় দেয়, দিয়ে যে দামটা দোকানদার বিক্রি করে, মানে আমার কেনা দাম কি হবে, দোকানদারের বিক্রয় মূল্য হবে। যাই হোক, আর একটা কি থাকবে, ক্রয় মূল্য, তাই না, মানে যে দামে দোকানদার জিনিসটা কিনে আনছে। বলছে ধার্য মূল্যের ওপর 21% ছাড় দিয়ে একটি বই বিক্রয় করলে, তাহলে আমি জানি না ধার্য মূল্য কত। ধার্য মূল্যের ওপর 21% ছাড় দিয়েছে, তাহলে আমি মনে করলাম যে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 21% ছাড় দেওয়া মানে কি, 21% ছাড় দেওয়া মানে হচ্ছে কি 100 টাকার উপর 21 টাকা ছাড় দিছে। ঠিক, তাহলে 100 টাকার উপর 21 টাকা যদি ছাড় দেয়, তাহলে বিক্রি করছে কত টাকায়, 100 - 21 মানে 79 টাকায়। এইবার বলছে বিক্রয় করলে 21% ছাড় দিয়ে বইটা বিক্রয় করলে এক দোকানদারের 21% লাভ হয়, এতেও কি আছে, 79 টাকা যে আছে এর মধ্যে হচ্ছে কি দোকানদারের লাভ হচ্ছে কত, 21%, তার মানে 121%-এর মান 79, 121%-এর মান কত, 79, তাহলে 100%-এর মান কত, 79/121 ইন্টু হচ্ছে কি 100। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি দোকানদারের ক্রয় মূল্য বের হলো কিন্তু। ঠিক আছে, কারণ ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 100%। ঠিক, সবসময় ক্রয় মূল্য 100% হবে। তাহলে দোকানদারের যে ক্রয় মূল্য সেটা কত, 79 হচ্ছে গিয়ে 121 ইন্টু হচ্ছে গিয়ে 100। ঠিক, আচ্ছা, তাহলে আমি পেয়ে গেলাম তিনটা জিনিসই পেয়ে গেলাম, ধার্য মূল্যও পেয়ে গেলাম, বিক্রয় মূল্যও পেয়ে গেলাম, আবার হচ্ছে গিয়ে ক্রয় মূল্যও কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো, এবার হচ্ছে গিয়ে অনুপাতটা কিসে আসে, ভগ্নাংশে আসে, কি ঠিক না? তাহলে ভগ্নাংশের অনুপাতকে তুমি পূর্ণ সংখ্যা আনবে কি করে, নিচের যে সংখ্যাটা আছে 121, 121 দিয়ে তুমি প্রত্যেকটাকে গুণ করে দাও, 121, একেও 121 দিয়ে গুণ করে দাও, একেও 121 দিয়ে গুণ করে দাও, করলে কি হবে, এই 121 এই 121 কাটা যাবে। এবার আমায় বলছে কি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, তার মানে আগে লিখতে লাগবে আমার ক্রয় মূল্য মানে সিপি বা কস্ট প্রাইস, আর পরে লিখতে লাগবে আমার বিক্রয় মূল্য বা এসপি বা সেলিং প্রাইস। তাহলে ক্রয় মূল্য কত আছে, 79 ইন্টু 100, আর বিক্রয় মূল্য কত আছে, 79 ইন্টু 121। দেখো, এই 79 এই 79 কাটা গেল, তাহলে 100:121 আর কাটা যাচ্ছে না। এটাই হচ্ছে কি আমার কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, মানে পি হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট বলছে দুটি সংখ্যা এ ও বি এর অনুপাত 5:8, যদি এ ও বি এর সঙ্গে 5 যোগ করা হয় তবে অনুপাত হয় 2:3, তাহলে এ ও বি এর সমষ্টি কত। দেখো, বলছে এ আর বি এর অনুপাত হচ্ছে গিয়ে 5:8, তাহলে কত পূর্ব অনুপাত কত আছে, 5:8, এবার পরে 5 যোগ করার পর অনুপাত কত হচ্ছে, 2:3। দেখো গ্যাপ কি সমান আছে, গ্যাপ কিন্তু সমান নাই, এখানে 1-এর গ্যাপ আর এখানে হচ্ছে কি 3-এর গ্যাপ, তাহলে আমার প্রথমে কি করতে লাগবে, গ্যাপ সমান করতে লাগবে, গ্যাপ সমান, তাহলে আমার নতুন অনুপাত পাবো a:b। আচ্ছা দেখো, এই যে গ্যাপ 1, একে গুণ করতে লাগবে প্রথম অনুপাতটার সাথে, আর তারপরে যে গ্যাপ, প্রথম অনুপাত যে গ্যাপ সেটা দ্বিতীয় অনুপাতের সাথে গুণ করতে হবে, তাই না, তাহলে 1 গুণ করলে 5:8 হবে, আর তারপরে হচ্ছে কি 3, তারপরে 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 1, এখানে হচ্ছে গিয়ে 1 ইউনিট বাড়তেছে, তাই না, 1 ইউনিট বাড়তেছে, কেন বাড়তেছে, কারণ 5 যোগ করা হয়েছে, তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে গিয়ে 5। তাহলে আমায় বলছে যে এ আর বি এর সমষ্টি কত, এ আর বি এর সমষ্টি, তাহলে এ আর বি এর সমষ্টি কত হচ্ছে, দেখো 5 আর 8 যোগ করলে কত হয়, 13 ইউনিট, তাহলে 13 ইউনিটের মান কত, 13 ইউনিট, 13 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের যদি মান 5 হয় তাহলে 13 ইউনিটের মান বেশি হবে, তাই না, তাহলে এই জন্য গুণ, তাহলে 5 তেরোতে কত হচ্ছে, 65 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার, 65। দেখো এই হচ্ছে কি একটা প্রসেস, শর্টকাট প্রসেস। হ্যাঁ, এই কিন্তু বেসিক মেথড, যে বেসিক মেথড যা আছে তা কিন্তু আমরা আগেই আলোচনা করছি। ঠিক আছে, আগে এরকম অনেক অঙ্ক ছিল, তো আমি আরেকবার বলে দিচ্ছি যে সংখ্যা দুইটাকে আমি এরকম মনে করতে পারি এ আর বি, এটা মেথড 2। দেখো এ আর বি এর অনুপাত বলছে কত, 5:8, তাহলে সংখ্যাটাকে আমি একটাকে 5x আর একটাকে 8x মানতে পারি। বলছে এ আর বি এর সাথে 5 যোগ করা হয়, মানে দুটো সংখ্যার সাথেই 5 যোগ, তাহলে 5x + 5 আর 8x + 5 করলে নতুন অনুপাত কত হয়, 2:3, মানে 2/3, তাহলে 8 দুগুণে কত হচ্ছে, 16x প্লাস 5 দুগুণে 10, 3 5 15x প্লাস 5। দেখো, এবার দেখো 16x থেকে 15x চলে গেলে কত হয়, এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে x সমান সমান কত,
3×5 = 15 হয়, তাই না? 15 বিয়োগ 10 তার মানে 5। তাহলে x এর মান 5 হলো। আমায় বলছে সংখ্যাগুলির সমষ্টি, তাহলে x এর a এর মান কত? 5×5 = 25, আর b এর মান কত? 5×8 = 40। তাহলে 40 আর 25 যোগ করলে 65 হচ্ছে অ্যান্সার। ঠিক, নেক্সট বলছে নিচের কোন সংখ্যাটি একই সম্পর্কের 3টি সংখ্যা হতে পারে যেখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে যে সম্পর্ক আছে পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যার মধ্যে একই সম্পর্ক হবে। ঠিক আছে, এখানে কিন্তু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কিছু বলে দেওয়া নাই, এই কোশ্চেনটা কিন্তু গন্ডগোল আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা স্কিপ করবে। নেক্সট বলছে প্রথম 8টি মৌলিক সংখ্যার গড় ও প্রথম 10টি স্বাভাবিক জোড় সংখ্যার গড়ের অনুপাত কত? দেখো, প্রথম 8টা মৌলিক সংখ্যার গড়, তাহলে প্রথম 8টা মৌলিক সংখ্যার মোট কত সেটা বের করতে লাগবে। গড় বের করার জন্য গড়ের ফর্মুলা কি? গড়ের বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার মোট করতে লাগবে বাই হচ্ছে গিয়ে টোটাল সংখ্যা কতগুলি আছে, মোট সংখ্যা। আর এখানে হচ্ছে গিয়ে সংখ্যাগুলির মোট, তাই না? গড় বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে সংখ্যাগুলির মোট বাই হচ্ছে গিয়ে মোট সংখ্যা। ঠিক, মানলাম আমি হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক দিছি, এইচএস দেওয়ার পর আমার যে স্কোর সেটা হচ্ছে গিয়ে 400। কতগুলি সাবজেক্টের ওপর? 5টা সাবজেক্টের ওপর। তাহলে আমি গড়ে কতগুলি নাম্বার পাইছি? আমি মোট কত নাম্বার পাইছি? 400/5, তাই না? তাহলে 80 হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে গড়, মানে অ্যাভারেজ নাম্বার, তাই না? এই হচ্ছে গিয়ে তোমার অ্যাভারেজের ফর্মুলা। এবার দেখো, এবার এখানে একটা জিনিস বলছে, কি বলছে? 8টি মৌলিক সংখ্যার গড়। এবার মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে সেই সংখ্যা যাকে হচ্ছে গিয়ে শুধুমাত্র এক আর সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। ঠিক, তাহলে প্রথম 8টা মৌলিক সংখ্যা কে কে? তাহলে এখানে লিখে দিচ্ছি কি প্রথম আটটি মৌলিক সংখ্যার গড়। দেখো, প্রথম 8টা মৌলিক সংখ্যার গড় কি হবে? সংখ্যাগুলির মোট বাই হচ্ছে কি টোটাল সংখ্যা। তাহলে সংখ্যা তো 8টা আছে, তাহলে 8 দিয়ে ভাগ করতে লাগবে। এবার প্রথম 8টা মৌলিক সংখ্যা কি? প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে কি 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তারপরে কি 3, তারপরে 5। দেখো, 2 শুধুমাত্র 1 আর 2 দিয়ে যায়, 3 শুধুমাত্র 1 আর 3 দিয়ে যায়, 5 শুধুমাত্র 1 আর 5 দিয়ে যায়। 2, 3, 5, 7, তারপরে কত হবে? 11, 13, 17 আর হচ্ছে কি 19, তাই না? এবার সবগুলি যোগ করো, কত হয়? এই 11 আর 19 30, তাই না? 30 আর 13 আর 17 20, 50, 50 আর এদিকে হচ্ছে গিয়ে 10, 60, 70, 77 হবে। ঠিক, কত হবে? 77 হবে। 77/8, ঠিক আছে তো? 19 আর 11 কত হয়? 40, 40 আর 30 70 আর 40 আর 19 আর 11 হচ্ছে কি তোমার 30, 30, 30, 60 আর একে 10, 70 আর হচ্ছে গিয়ে 77। ঠিক আছে, প্রথম 8টা মৌলিক সংখ্যার গড় হচ্ছে গিয়ে কত পাইলাম? 77/8। ঠিক, এবার তারপরে আমায় বলছে যে প্রথম 10টি স্বাভাবিক জোড় সংখ্যার গড়ের অনুপাত। তাহলে প্রথম 10টা স্বাভাবিক জোড় সংখ্যা কি? জোড় সংখ্যা হচ্ছে গিয়ে সেই সংখ্যা যাদেরকে হচ্ছে গিয়ে 2 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, এবার বলছে প্রথম 10টি স্বাভাবিক জোড় সংখ্যার গড়ের অনুপাত। তাহলে প্রথম 10টি স্বাভাবিক জোড় সংখ্যার গড়। তাহলে দেখো, প্রথম 10টা স্বাভাবিক জোড় সংখ্যা কত হবে? 2 হবে, তারপরে কি 4, তারপরে 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 10টা হয়ে গেল। আচ্ছা, এখানে নাম্বার কয়টা আছে? তো 10টা, তাহলে 10টা দিয়ে ভাগ করতে লাগবে। এবার দেখো, উপরে তোমরা যোগ করতে পারো অথবা একটা ফর্মুলা মনে রাখতে পারো, সেটা হচ্ছে গিয়ে প্রথম যদি n সংখ্যক, ঠিক আছে, এখানে 10-এর জায়গায় মানলাম n, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক জোড় সংখ্যার গড়, এর ফর্মুলা হয় হচ্ছে গিয়ে n ইন্টু n প্লাস 1। কি হয়? n ইন্টু n প্লাস 1। তাহলে এখানে প্রথম 10টা বলছে, তাহলে 10, তাহলে 10 গুণন n এর মান কত? 10, তাহলে 10, তো n এর মান হচ্ছে গিয়ে 10 বসায় দাও। এবারে n প্লাস 1 মানে 10 যোগ 1 মানে কত? 11, 11 বাই হচ্ছে গিয়ে 10 হবে, তাই না? তাহলে 10 10 কাটা 11 হবে। কত হবে? 11। তাহলে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার প্রথম 10টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় পাই গেলাম 11, আর প্রথম 8টা মৌলিক সংখ্যার গড় পাইলাম হচ্ছে কি 77/8। এবার এদের অনুপাত বের করতে বলছে, এদের অনুপাত। ঠিক, কার অনুপাত? মৌলিক সংখ্যার সাথে স্বাভাবিক জোড় সংখ্যার, তাই না? তাহলে হচ্ছে গিয়ে প্রথমে মৌলিক সংখ্যা
আসে, তারপরে হচ্ছে গিয়ে স্বাভাবিক জোড় সংখ্যা আসে, জোড় সংখ্যা এদের গড়ের অনুপাত, তাই না? শর্টকাটে লিখলাম, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে তোমার ৭৭/৮ এদের গড়, আর জোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে গিয়ে কত ১১, তাহলে এখানে ৮ দিয়ে গুণ করে দিই, ৮ দিয়ে গুণ করে দিলে কাটাকাটি হয়ে গেল ৮টা, পরে থাকলো ৭৭ আর ১১, ৭ ৭ হয়, তাহলে কত আসলো 7:7:8, 7:8 হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার ডি। নেক্সট বলছে যদি এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হয়, তাহলে এ ইস টু সি এটা কত? দেখো এ ইস টু সি, এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি, আমায় বলছে এ ইস টু সি কত? দেখো এ এখানে আছে, সি এখানে আছে, যাই হোক এ ইস টু সি কিন্তু বি ইস টু ডিও হবে, কিন্তু এখানে বি ইস টু ডি এখানে কোথাও অপশানে নাই, ঠিক কোথাও কিন্তু এখানে অপশানে নাই, তাহলে কি করে করবে? দেখো এ ইস টু বি মানে কি এ বাই বি সমান সমান সি ইস টু ডি বলতে কি সি বাই ডি। এবার আমায় চাইছে কি এ আর সি চাইছে, তাহলে যাকে চাইছে এ ইস টু সি চাইছে, তাহলে সেগুলিকে নিচে আনতে লাগবে, তার মানে ব্যস্ত প্রক্রিয়া যদি আমি লাগাই দিই তাহলে হচ্ছে গিয়ে নিচে চলে আসবে এটা, তার মানে উল্টে লিখবো আর কি, 1/, আকারে লেখা, তাই না? ব্যস্ত প্রক্রিয়া বলতে কি 1/, আকারে লেখা, তাহলে এটাকে আমি উল্টে লিখতে পারি বি বাই এ সমান সমান হচ্ছে গিয়ে ডি বাই সি, ডি বাই সি বলতে পারি। আচ্ছা এবার হচ্ছে গিয়ে তুমি দেখো যোগ প্রক্রিয়া করে দাও, যোগ প্রক্রিয়া করে দাও, যোগ প্রক্রিয়া যদি করো তাহলে দেখো উপরে হর হরই থাকবে, উপরে কি হবে যোগ হবে, তাই না? হরটা গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি, আর এখানে হচ্ছে গিয়ে সি সি থাকবে, আর উপরে হচ্ছে কি সি প্লাস ডি থাকবে, তাহলে এখানে কি পাইলাম? পাইলাম হচ্ছে গিয়ে এ বাই বি বাই এ সমান সমান সি প্লাস ডি বাই সি, তাহলে এবার হচ্ছে গিয়ে বজ্রগুণন হবে, তাই না? বজ্রগুণন হবে, তাহলে এখানে কি হবে এ ইন্টু সি প্লাস ডি সমান সমান হচ্ছে গিয়ে সি ইন্টু এ প্লাস বি, তাহলে এ এর মান কি হবে যেটা সি এর সাথে আছে, আর সি এর মান কি হবে যেটা এ এর সাথে আছে, তাই না? তাহলে এ ইস টু সি কি হবে, এ এর মান হচ্ছে গিয়ে এ প্লাস বি হবে, আর সি এর মান হবে কি সি প্লাস ডি, ঠিক ঠিক তাহলে হচ্ছে কি অ্যান্সার ডি, অ্যান্সার ডি আছে অ্যান্সারে, ঠিক আছে। নেক্সট বলছে এত 6 + √8 এবং 3 - √2 এর মধ্য সমানুপাত, তাহলে আমরা মধ্য সমানুপাত বলতে কি জানি, এ বি আর সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এদের মধ্য সমানুপাতি কি হবে, এ ইস টু বি ডাবল ইস টু বি ইস টু সি হবে, তাই না? যেখানে বি হচ্ছে গিয়ে আমার কি পথ, মধ্যপথ। এবার মধ্য সমানুপাতি বলছে, এবার এ এর মান তো দেওয়াই আছে 6 + √8, আবার সি এর মানও দেওয়া আছে, সি এর মান কত দেওয়া আছে 3 - √2, তাহলে মধ্য সমানুপাতি কি হবে এ বাই বি সমান সমান বি বাই সি, তাহলে বি স্কোয়ার সমান সমান কি হবে এসি, তাহলে বি সমান সমান √/এসি। আমি তোমাদের কিন্তু এটা ডাইরেক্ট মনে রাখতে বলছিলাম, ডাইরেক্ট যে মধ্য সমানুপাতি যখন হবে তখন মনে রাখবে যে মধ্য সমানুপাতি সমান সমান কি হয় √/এসি হয়, ঠিক? তাহলে এখানে দেখো মধ্য সমানুপাত কি হবে, মধ্য সমানুপাত কি হবে √/এসি, তাহলে এ এর মান এখানে কত আছে 6 + √8 ইন্টু কত আছে 3 - √2। এবার দেখো এই দুটাকে তুমি কি করে গুণ করবে, গুণ করতে লাগবে, তাই না? তাহলে তুমি একবার কি কাজ করবে, 6 এর সাথে 3 গুণ করবে, আবার 6 এর সাথে হচ্ছে গিয়ে -√2 গুণ করবে, প্রথম স্টেপ। তারপরে 8 আছে না পরে, 8 এর সাথে একবার 3 গুণ করবে, 8 এর সাথে একবার √2 গুণ করবে, ঠিক? দেখো এবার এখানে হচ্ছে কি √8 আছে না, √8 কে কিন্তু ভাঙায় লেখা যায় 8, 8 কে ভাঙাবে কি করে, 4 দুগুণে 8 মানে উৎপাদকে বিশ্লেষণ করো, 2 দুগুণে কত হয় 4, তার মানে 8 সমান সমান কত 2 গুণন 2 গুণন 2, তাই না? তাহলে √8 সমান সমান কত হবে √2 গুণন √2 গুণন √2, তাই না? এবার দুটো থেকে একটা আসবে, তার মানে √2 √2 গুণ করলে কত হয় 2, আর এখানে কত আছে √2, তাহলে 2 √2 এর সমান সমান কত 2 √2 হয়, ঠিক? তাহলে 8 এর বদলে তুমি হচ্ছে কিন্তু 2 √2 বসাইতে পারো, তাহলে এখানে 6 + 2 √2 ইন্টু 6 - √2, এবার তুমি গুণ করবে, কিভাবে গুণ করবে, এই যে 6 আছে 6 এর সাথে একবার 3 গুণ করো, 6 এর সাথে একবার -√2 গুণ করো, আবার এখানে কি √2 পড়ে আছে, তাহলে এবার হচ্ছে গিয়ে এই 2 √2 পড়ে আছে, 2 √2 সাথে একবার 3 গুণ করো, 2 √2 সাথে একবার -√2 গুণ করো, ঠিক আছে? এইভাবে হচ্ছে কি গুণ করতে হয় এইসব গুণগুলি। তাহলে দেখো 6 এর সাথে 3 গুণ করলে কত হয় 3 × 6 = 18, বা 6 এর সাথে -√2, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে 6 √2,
আবার এখানে কি আছে, 2√2 সাথে 3 গুণ, তাই না? তাহলে 2√2, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6√2, ঠিক। আর এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2√2 সাথে √2 গুণ করবো, √2 গুণ করলে কি হবে, 2 হয়ে যাবে, তাই না? তাহলে 2 দুগুণে কত হচ্ছে, 4, ঠিক। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে দেখো, এবার এখানে দেখো +6√2 -6√2 কাটা যাচ্ছে, উপরে কিন্তু আসে, রুট ওভার কিন্তু আসেই। এবার 14 থেকে 4, 18 থেকে 4 চলে গেলে কত হয়, 18 - 4 মানে কত, √14, ঠিক আছে? তাহলে এদের মধ্যে সমানুপাতিক কত হবে, √14 হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ক্ষুদ্রতম ধনাত্মক কোন সংখ্যা 9 ও 13 উভয় থেকে বাদ দিলে সংখ্যাগুলি তৃতীয় সমানুপাতি 18 হবে, ঠিক। তাহলে দেখো তৃতীয় সমানুপাতি বলতে কি বোঝায়, তৃতীয় সমানুপাতি, তাহলে তিনটা সংখ্যা যদি তৃতীয় সমানুপাতিতে থাকে এ বি আর সি, তাহলে কি হবে, সংখ্যাগুলি a:b সমান সমান বা b:c হবে, তাই না? তাহলে a/b সমান সমান কি হবে, b/c। এবার দেখো তৃতীয় সমানুপাতি বলেই দেওয়া আছে, তৃতীয় সমানুপাতি কত হবে বলছে, 18, তাহলে c এর পরিবর্তে আমি 18 বলতে পারি, c এর পরিবর্তে কত লিখতে পারি, 18, তাহলে c এর পরিবর্তে আমি 18 লিখে দিলাম। দেখো বলছে ক্ষুদ্রতম ধনাত্মক কোন সংখ্যা আমি বিয়োগ করব, তাহলে আমি জানি না কত বিয়োগ করব, আমি মনে করলাম x বিয়োগ করতে লাগবে, তাই না? তাহলে এখানে 9 থেকে x বিয়োগ করব, তাহলে a কত হয়ে যাবে, 9 বিয়োগ x, তাই না? a এর মান কি হবে, 9 বিয়োগ x, তাহলে 9 বিয়োগ x। আর b এর মান কি হবে, 13, 13 থেকে কিছু একটা বাদ যাবে, তাহলে আমি মনে করলাম x বিয়োগ করতে লাগবে, কারণ 13 বিয়োগ x, তাহলে 13 বিয়োগ x, এখানে কত হবে, 13 বিয়োগ x। এর মান, b এর মান, c এর মান সবগুলি কিন্তু বসায় দিলাম। এবার দেখো এটা হচ্ছে গিয়ে, এবার যদি তুমি প্রসেসে করতে চাও তাহলে হচ্ছে গিয়ে বর্জ্য গুণন করতে লাগবে, 13 - x তার হোল স্কোয়ার হবে সমান সমান 18 ইন্টু 9 - x হবে। এবার 13 - x তার হোল স্কোয়ার মানে কি, a - b তার হোল স্কোয়ার, এখানে ফর্মুলা বসবে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, ও পাশে 18 দিয়ে 9 গুণ হবে একবার, তারপরে -x গুণ হবে 18 সাথে। তো একটা বহুত কমপ্লিকেটেড জিনিস, তারপরে মিডিল টার্ম করতে হবে, x এর একটা মান পাবো, ঠিক। তো তোমরা এসব করবেই না, এত ঝামেলা করার দরকার নেই, কি অপশনে দেওয়া আছে উত্তর, তাই না? তোমরা হচ্ছে কি x এর যে কোনো একটা মান তোমরা পুট করে দাও, ঠিক আছে? কি হবে, এরকম করলে কি হবে যে 13 - x তার হোল স্কোয়ার সমান সমান কত হবে, 18 গুণন 9 - x, তাই না? এইবার x এর তুমি কি এমন মান বসাবে, দেখো x এর মান যদি 2 বসাও, এখানে যদি তুমি 2 বসাও, x এর মান 2, তাহলে কত হবে, 11 স্কোয়ার মানে কত, 121 সমান সমান, এখানে যদি তুমি 2 বসাও তাহলে 8 থেকে 7, 9 থেকে 7 চলে গেলে 9 থেকে 2 চলে গেলে কত, 7, তাহলে 18 গুণন 7, এবার 18 গুণন 7, এটা 7 8 56, ইউনিটে 6 আসবে, এখানে 1 আসছে, তার মানে এই দুটো কখনো সমান হবে না, তার মানে 2 অ্যান্সার হবে না, ঠিক। 4 যদি তোমরা বসাও, তুমি যদি 4 বসাও, তাহলে দেখো 4 যদি বসাও তাহলে 4 যদি এখানে বসাও তাহলে কত, 9 স্কোয়ার 81, 81 হয়ে যাচ্ছে, এখানে 4 বসালে 5, 5 8 40, 0, এখানে 1 আসতেছে, এখানে 0 আসতেছে, হবে না, ঠিক, 4ও হবে না। এবার যদি তুমি 3 বসাও তাও হবে না, 1 হবে অ্যান্সার। কি করে, দেখো 13 থেকে 1 চলে গেলে কত, 12, 12 স্কোয়ার হয়ে গেল, আর এখানে কত হবে, 18 ইন্টু 9 থেকে 1 চলে গেলে কত, 8, দেখো 12 স্কোয়ার কত হয়, 12 স্কোয়ার হচ্ছে গিয়ে 144 হয়, আর 18 ইন্টু 8 করলেও কত হচ্ছে, 144, মিলে যাচ্ছে না? তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে ডি, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে এ এর আয় বি এর আয়ের 2/3 অংশ, এ এর ব্যয় বি এর ব্যয়ের 3/4 অংশ, যদি বি এর আয়ের 1/3 অংশ এ এর খরচের সমান হয়, তবে এ ও বি এর সঞ্চয়ের অনুপাত কত। দেখো এ এর আয় বি এর আয়ের 2/3 অংশ বলছে, তাহলে আয়ের অনুপাত, ঠিক। কি কি আছে, এ এর আয় বলে দিছে কি, বি এর আয়ের 2/3 অংশ, তাহলে এর বলতে কি মনে করবো বলতো, এ বলতে গুণ, ঠিক আছে, বি এর আয়ের 2/3 অংশ, ঠিক। তাহলে এ সমান সমান, উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, তাহলে 2b/3, এর নিচে কিছু নাই মানে 1 আছে, বজ্র গুণন হবে, 3a সমান সমান কত, 2b, তাহলে a:b, দেখো a এর মান কি হবে, যেটা b এর সাথে আছে, আর b এর মান হবে যেটা, সেটা a এর সাথে আছে, ঠিক, 3 হয়ে গেল। এটা আমি হচ্ছে কি আয়ের যে অনুপাত সেটা আমি পেয়ে গেলাম। এবার তারপরের লাইন পড়ো, বলছে a এর ব্যয় বি এর ব্যয়ের 3/4 অংশ, তাহলে এখানে হচ্ছে কি ব্যয়ের অনুপাত ব্যয়, কি বলছে, এর ব্যয় যেটা হবে সেটা হচ্ছে কি বি এর ব্যয়ের 3/4 অংশ, বি এর ব্যয়ের 3/4 অংশ, ঠিক। তাহলে একে এ নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, আর উপর উপরে গুণ, নিচে নিচে গুণ হবে, 3b/4, তাহলে কত হবে, বজ্র গুণন করলে 4b সমান সমান, সরি 4a,
ঠিক 4a সমান সমান কত হবে 3b। তাহলে a ইস টু b, তাহলে a এর মান হবে 3 আর b এর মান হচ্ছে 4। হয়ে গেল, আয়ের অনুপাত পেয়ে গেলাম, ব্যয়ের অনুপাত পেয়ে গেলাম। এবার বলছে যদি b এর আয়ের 1/3 a এর খরচের সমান হয়। b এর আয়ের 1/3, এবার b এর আয় কত আমি জানি না, ঠিক না? b এর আয় কত আমি জানি না। আমি এবার b এর আয়কে এখানে তুমি মনে করো যে দেখো b এর এখানে আছে কি আয়ের অনুপাত দেওয়া আছে, b এর আয়ের অনুপাত কত দেওয়া আছে 3, আর a এর আয়ের অনুপাত 2। আমি এটাকে 200 আর 300 মনে করতে পারি, ঠিক আছে? 200 আর 300 কোনো পদের সঙ্গে যে কোনো সংখ্যক গুণ করা যায়। তাহলে আমি মনে করলাম যে b এর আয় 300, ঠিক? বলছে b এর আয়ের 1/3, তাহলে b এর আয় হচ্ছে কি 300, কি ঠিক কিনা? b এর আয় কত 300, তাহলে 300 এর 1/3, 1/3 বলতে 1/3 হলো এর খরচের সমান। এর খরচ কত ইউনিট? 3 ইউনিট, 3 ইউনিটের সাথে সমান। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে কত হবে 100, 3 ইউনিটের মান কত 100, তার মানে এর যে ব্যয় সেটা হচ্ছে কি 100। দেখো 3 ইউনিটের মান যদি 100 হয় তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে কি তোমার 100/3, তাই না? তাহলে 4 ইউনিটের মান কত হবে? 4 ইউনিটের মান অবশ্যই বেশি হবে, তাহলে 3 দিয়ে 4 দিয়ে হচ্ছে কি গুণ করতে লাগবে, তাহলে 400/3। তাহলে দেখো b এর যে ব্যয় সেটা কত পেয়ে গেলাম 400/3। এবার আমায় কি চাইছে? চাইছে হচ্ছে কি a ও b এর সঞ্চয়ের অনুপাত, সঞ্চয়ের অনুপাত চাইছে, তাই না? সঞ্চয়ের অনুপাত কার কার? a is to b এর সঞ্চয়ের অনুপাত। তাহলে দেখো সঞ্চয়, আমি হচ্ছে গিয়ে আমার আয় হচ্ছে গিয়ে 100 টাকা, আমি 80 টাকা ব্যয় করলাম, তাহলে আমার 20 টাকা পকেটে পড়ে থাকলো, সেটাই হচ্ছে কি আমার সেভিংস বা সঞ্চয়। তার মানে আয় থেকে ব্যয় বাদ দিলে হচ্ছে কি পাবো আমি সঞ্চয়। তাহলে দেখো এর আয় ছিল 200 টাকা, এ ব্যয় করে 100 টাকা, তাহলে তার সঞ্চয় কত? 200 মাইনাস 100, তার মানে সে 100 টাকা সঞ্চয় করে। আবার বি হচ্ছে গিয়ে দেখো 300 টাকা আয় করতেছে, 400/3 টাকা খরচ করে ফেলতেছে, তাই তার সঞ্চয় কত? 300 মাইনাস 400/3, তাই না? লসাগু হবে এখানে 3 লসাগু, 3 তিরিকে 9, 900/400, ঠিক? তাহলে তাহলে কত হবে এখানে 100 থাকলো, আর এখানে কত হবে 3, 900 থেকে 400 চলে গেলে 500। এবার তিনটা নিজের তিনটা সরাইতে হবে, 3 3 কাটা, এখানে কত আসছে 300 আর এখানে আসছে 500, কাটাকাটি করলে হচ্ছে কি 3:5। এটাই হচ্ছে কি আমাদের এদের কি হবে সঞ্চয়ের অনুপাত হবে, তার মানে এ অ্যান্সার 3:5। নেক্সট বলছে সি এর বেতনের 1/4 ট্যাক্স পড়ে এবং বেতনের 1/3 সঞ্চয় করে, তাহলে খরচ এবং সঞ্চয়ের অনুপাত কত? দেখো বলছে সি এর বেতনের 1/4, তার মানে সি এর বেতন কত আমি জানি না। আবার বলছে বেতনের 1/3 সঞ্চয়, বেতন কত আমি জানি না, তার মানে বেতন যদি কোনো রকম ভাবে জানা যায় তাহলে হচ্ছে কি অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমি দেখো বেতনকে তুমি এমন ভাবে ধরো যেটা হচ্ছে কি এই 4 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে? তাহলে সহজ হবে। তাই আমি মনে করলাম যে সি এর বেতন কত মনে করলাম 12 ইউনিট মনে করলাম, সি এর বেতন 12 ইউনিট। তাহলে সি হচ্ছে কি ট্যাক্স দেয়, ট্যাক্স কত দেয়? বলছে বেতনের 1/4, তাহলে তার বেতন হচ্ছে কি 12, এর 1/3 1/3, কাটাকাটি করলে কত ইউনিট? 4 ইউনিট। সে 4 ইউনিট হচ্ছে কি ট্যাক্স পে করে। এবার বলছে সঞ্চয় করে 1/3, তাহলে তার সেভিংস। বলছে বেতনের, তাহলে বেতন কত 12 এর মানে গুণ 1/3, সরি আচ্ছা এখানে একটুখানি ভুল হয়েছে, এখানে হচ্ছে গিয়ে তোমার বলছে ট্যাক্স পরে 1/4 বলছে, তাই না? ট্যাক্স পরে বলছে 1/4, তাহলে কাটাকাটি করলে 3 ইউনিট হবে এটা। আচ্ছা 3 ইউনিট, আর পরেরটাই বলছে 1/3 সঞ্চয় করে, তাহলে কাটাকাটি করলে কত ইউনিট? 4 ইউনিট, ঠিক? আচ্ছা এবার বলছে যে খরচ এবং সঞ্চয়ের অনুপাত। তাহলে দেখো সি এর বেতন হচ্ছে গিয়ে 12 ইউনিট, এখান থেকে সে হচ্ছে গিয়ে 3 ইউনিট ট্যাক্স পে করতেছে, 4 ইউনিট হচ্ছে গিয়ে সঞ্চয় করতেছে, তাহলে বাকিটা হচ্ছে গিয়ে সে খরচ করে ফেলছে। তাহলে খরচ আর সঞ্চয়ের অনুপাত বের করতে বলছে, খরচ ইস্টু সঞ্চয়। দেখো সে সঞ্চয় কত করে সেটা তো আমি জানি, এই যে সেভিংস, সে সেভিংস করে 4 ইউনিট, তাহলে 4 ইউনিট তো হবেই। আর সে খরচ কত করতেছে দেখো 12 ইউনিটটা টোটাল ইনকাম, সে 3 ইউনিট ট্যাক্স পে করে দিচ্ছে, 4 ইউনিট হচ্ছে গিয়ে সে সেভিংস করতেছে, তাহলে বাকি যেটা সেটাই সে খরচ করে, তাই না? তাহলে 12 মাইনাস 7 করলে কত হচ্ছে 5:4, 5:4 হচ্ছে কি তাদের কি খরচ এবং সঞ্চয়ের অনুপাত 5:4 সি। নেক্সট কোশ্চেন
বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 10% এবং 25% বেশি সংখ্যা দুটির অনুপাত হলো। দেখো দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, তাহলে এখানে তিনটা সংখ্যা আছে, একটা হচ্ছে গিয়ে প্রথম সংখ্যা, একটা হচ্ছে গিয়ে দ্বিতীয় সংখ্যা, আর একটা হচ্ছে গিয়ে কি তৃতীয় সংখ্যা। দেখো বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, তাহলে তৃতীয় সংখ্যার থেকে 10% বেশি এবং 25% বেশি। দেখো দুটি সংখ্যা এখানে কি প্রথম সংখ্যা আছে আর দ্বিতীয় সংখ্যা আছে, তাই না? তাহলে দেখো প্রথম সংখ্যাটা প্রথমে থাকবে, মানে প্রথম সংখ্যাটা 10% বেশি, দ্বিতীয় সংখ্যাটা 25% বেশি, ঠিক? আচ্ছা এবার তৃতীয় সংখ্যাটা আমি জানি না কত, তৃতীয় সংখ্যাটা আমি মনে করলাম 100। কেন 100 ধরবে? কারণ এখানে দেখো পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজে থাকলে 100 ধরলে সহজ হয়, ঠিক? আচ্ছা তাহলে বলছে প্রথম সংখ্যাটা কত বেশি? 10% বেশি, তাহলে 10% বেশি মানে কি? আগে যদি 100 থাকতো, এখন 110 আছে, তাই না? এখন 110, 10% বেশি মানে যত পার্সেন্ট বেশি তত 100 থেকে তত যোগ করে দিতে লাগে, তাহলে 25% বেশি বলতে কত? 100 যোগ 25 মানে 125। তাহলে বলছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত, এই যে সংখ্যা দুটির অনুপাত হলো, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা নিয়ে আমার কোনো কাজ নাই। তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা আমার কত আছে? 100 আছে, এগুলি মুছে দিচ্ছি। 100 আর 125 এর অনুপাত কত? তাহলে এখানে দেখো 5 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? 5 দিয়ে কাটা যাবে, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 22। 5 25 125 হয়, তার মানে 22:25 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট আনসার, 22:25, ঠিক? বি হচ্ছে কি কারেক্ট আনসার। নেক্সট, একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা, 2 টাকা এবং 5 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত 5:4:3:1। ব্যাগে মোট 285 টাকা থাকলে 25 পয়সা ও 5 টাকার মুদ্রার সংখ্যার পার্থক্য কত? দেখো কি কি আছে? 25 পয়সা আছে, তাহলে 25 পয়সা লেখো, ইস্টু 50 পয়সা আছে, তাহলে 50 পয়সা লেখো। 2 টাকা আছে, তাহলে 2 টাকা লেখো। আর কে আছে? 5 টাকা আছে, তাই না? তাহলে 5 টাকা। এবার এদের কি দেওয়া আছে? মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে? মুদ্রার সংখ্যার অনুপাত, মুদ্রার সংখ্যার অনুপাত কত? 5:4:3:1, তাহলে 5:4:3:1, ঠিক? আর এইখানে কি দিয়ে রাখছে? ব্যাগে মোট এত টাকা থাকলে, তাহলে এটা কিসের অনুপাত? এটা হচ্ছে কি মূল্য, তাই না? মূল্য দেওয়া আছে, এটা মূল্য কত দেওয়া আছে? 285। তাহলে এখানে হচ্ছে কি আমার মুদ্রার সংখ্যার অনুপাত থেকে আমার কিসে কনভার্ট করতে লাগবে? মূল্য, ঠিক? এই টাইপটাই হচ্ছে কি এরকম, যদি এখানে মুদ্রা দেওয়া থাকে তাহলে এখানে মূল্য দেওয়া থাকবে, এখানে যদি মূল্য দেওয়া থাকে তাহলে এখানে মুদ্রা দেওয়া থাকবে, ঠিক? আচ্ছা তাহলে মূল্যতে কনভার্ট করো। দেখো 5টা কয়েন, 25 পয়সার 5টা কয়েন থাকলে কত টাকা থাকবে? 4টা 25 পয়সায় 1 টাকা হয়, তাহলে 5টায় হচ্ছে কি 1 টাকা 25 পয়সা থাকবে, তাই না? তাহলে 1 টাকা 25 পয়সাকে আমি বলতে পারি 1.25 টাকা, ঠিক? আচ্ছা 50 পয়সা 4টা থাকা মানে কয় টাকা? 2টা 50 পয়সায় 1 টাকা হয়, তাহলে 4টায় 2 টাকা, তাহলে 2টায় 2 হবে। আচ্ছা 3টা 2 টাকা থাকা, তাহলে 3 দুগুনি 6 টাকা থাকা, 6। আর একটা 5 টাকার কয়েন থাকা মানে 5। তাহলে দেখো টোটাল মূল্য কত অনুপাতে আসে? এত অনুপাতে আসে, মূল্য অনুপাত আমি পেয়ে গেলাম। এবার দেখো কত হচ্ছে? 5 আর 6 11, 11 আর 2 13, 13 আর 1 14, তাহলে 14.25 ইউনিট। কত ইউনিট? 14.25 ইউনিট। 14.25 ইউনিট এর মানই বলে দেওয়া আছে কত? 285। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান কম হবে, তাহলে ভাগ করব 285, 285, আরে 285 বাই হচ্ছে গিয়ে 14.25। এবার দশমিক তোলো, তুললে এখানে উপরে 100 গুণ হবে, কাটাকাটি করা যায়, 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125, 15তে 40, 2 17, 75, তাই না? 7, 7 25 57, 57 5 185, 20 আসতেছে, 1 ইউনিটের মান 20। ক্যালকুলেশনগুলি তোমরা নিজের মতন কিন্তু করতে পারো, ঠিক আছে? এবার আমায় কি চাইছে? চাইছে হচ্ছে গিয়ে দেখো, চাইছে হচ্ছে গিয়ে যে 25 পয়সা ও 5 টাকার মুদ্রার পার্থক্য কত, ঠিক আছে? পার্থক্য বলতে কি বোঝায় বলতো? পার্থক্য বলতে বোঝায় হচ্ছে গিয়ে বড়টা থেকে ছোটটা বিয়োগ, ঠিক আছে? আর বিয়োগফল বলতে দুটোই হইতে পারে, ছোট থেকে বড়টাও বিয়োগ হইতে পারে বা বড়টা থেকে ছোটটাও বিয়োগ হইতে পারে, ঠিক? আচ্ছা
পার্থক্য বলছে কি 25 পয়সা আর 5 টাকার কি মুদ্রার সংখ্যার। তাহলে এখানে মুদ্রার সংখ্যা, এই যে মুদ্রার সংখ্যা এখানে আছে মুদ্রার সংখ্যা, ঠিক আছে? তাহলে 25 পয়সা আর 5 টাকা, এক এখানে আছে 5, এখানে আছে 1, তাহলে এদের পার্থক্য কত? 4 ইউনিটের পার্থক্য। তাহলে 1 ইউনিট যদি 20 হয় তাহলে 4 ইউনিট কত? 20 গুণন 4 মানে 80। 80 হচ্ছে কি সঠিক অ্যান্সার এ। নেক্সট, যদি a is to b সমান সমান 2 is to 3, b is to c 5 is to 7 হয়, তবে c is to a কত? দেখো a লেখো, b লেখো আর c লেখো। তাহলে a is to b কত আছে? 2 is to 3, তাহলে 2 is to 3 বসে দিলাম। তারপর হচ্ছে কি b is to c 5 is to 7, তাহলে b এর নিচে 5, c এর নিচে 7 বসায় দিলাম। এবার হচ্ছে কি ভরতে লাগবে, তাই না? এটাকে 3 দিয়ে ভরবো, এটাকে 5 দিয়ে ভরবো। এবার আমায় চাইছে কি c is to a, তাই না? তার মানে এখানে গুণ করে দিই, 5 দুগুণে 10, 3 5 15, 3 7 21। আমার চাইছে কি c is to a, মানে প্রথমে c তারপরে a। c এর মান কত? 21, তাহলে 21 বসাও। a এর মান কত? 10, তাহলে 10 বসাও। 21 is to 10 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ঠিক, c হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে বর্তমানে a এর বয়স b এর 3 গুণ এবং c b এর থেকে 5 বছরের বড়। বর্তমানে তাদের বয়সের সমষ্টি 75 বছর। 5 বছর আগে b এর বয়স এবং বর্তমান থেকে 3 বছর পরে a এর বয়সের অনুপাত কত? আচ্ছা দেখো কি বলছে এখানে, বলছে a এর বয়স b এর বয়সের 3 গুণ। কার বয়স বেশি? a এর বয়স বেশি, ঠিক না? কারণ b এর বয়সের 3 গুণ করলে আমি a এর বয়স পাবো। অথবা এরকম করে করতে পারো যে a এর বয়স সমান সমান কি হবে? b এর বয়সের 3 গুণ মানে 3b। তাহলে b এর বয়স কত হবে? a এর সাথে যেটা আছে, a এর সাথে কিছু নাই মানে 1 আছে। আর a এর বয়স কত হবে? b এর সাথে যেটা আছে 3। ঠিক, আচ্ছা তারপরে কি বলছে? c b এর থেকে 5 বছরের বড়। তাহলে c এর বয়স কত হবে? b এর বয়স 1, তাহলে এটাকে x ধরে করি, সবচেয়ে সহজ হবে। 1 এখানে না বলে আমি বলতে পারি যে b এর বয়স b এর বয়স যদি x হয় তাহলে a এর বয়স কত হবে? 3x। এর বয়স কত হবে? 3x হবে। এবার বলছে c এর বয়স কি হবে? বলছে 5 বছরের বড় b এর চেয়ে। তাহলে b এর বয়স যদি x হয় তাহলে c এর বয়স 5 বছর বড়, তার মানে কি 5 যোগ হবে x প্লাস 5। এবার তারপরে কি বলছে? তাদের বর্তমান বয়সের সমষ্টি 75 বছর। তার মানে এই সবগুলি যোগ করলে যত বয়স হবে সেটাই হচ্ছে কি তাদের বয়সের সমষ্টি। কত হচ্ছে? x আর 3x মানে 4x, আর এখানে কত? x মানে 5x প্লাস 5। এটা করলে কত হচ্ছে? 75 বছর। তাহলে 5x এর মান কত হবে? 75 মাইনাস 5। ঠিক, তাহলে 5x সমান সমান 75 থেকে 5 চলে গেলে 70। তাহলে x সমান সমান কত হবে? 70/5, তার মানে 5×14 = 70। তাহলে x এর মান পেয়ে গেলাম 14। তাহলে আমি বলতে পারি b এর বয়স কত হবে? x এর মান 14, b এর বয়স হয়ে গেল 14, এর বয়স হচ্ছে কি 3×14 = 42, আর c এর বয়স হচ্ছে গিয়ে কত? x প্লাস 5 মানে 14 প্লাস 5, 14 সাথে 5 যোগ করলে কত হয়? 19 হলো। এবার আমায় বের করতে বলছে b এর বয়স 5 বছর আগে এবং a এর বয়স 3 বছর পরের অনুপাত। তার মানে আগে b তারপরে a। কিন্তু 5 বছর আগে b এর বয়স, তাহলে b এর বর্তমান বয়স হচ্ছে কি 14। 5 বছর আগে b এর বয়স কত হবে? 5 বছর কমবে, তাই না? তাহলে 5 কমলে 14 মাইনাস 5 মানে 9 বছর। আর বলছে 3 বছর পরে এর বয়স, তাহলে এর বয়স হচ্ছে কি 42। বর্তমানে 3 বছর পরে এর বয়স কি হবে? বাড়বে, তাহলে 42 যোগ 3 মানে 45। কাটাকাটি করলে কত হয়? 9 দিয়ে কাটা যাচ্ছে, 9 কে 9, 5 9 45, 1:5 হচ্ছে গিয়ে এদের বয়সের অনুপাত কিন্তু হবে, তার মানে সি অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছি একটি ক্লাবে পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত 2:3। যদি পুরুষের সংখ্যা 200 জন বৃদ্ধি পায় তবে পুরুষ ও মহিলার অনুপাত 5:6 হয়, তাহলে ক্লাবে মহিলার সংখ্যা কত ছিল? দেখো একটি ক্লাবে পুরুষ এবং মহিলার সংখ্যা, আগে অনুপাত কত ছিল? আগে অনুপাত ছিল হচ্ছে কি তোমার 2:3, মেল ইস টু ফিমেল, পুরুষ আর মহিলা, তাই না? 2:3। আর পরে কত হয়েছে? পরে হয়ে গেছে হচ্ছে গিয়ে 5:6, তাই না? এই যে আগে অনুপাত এত, পরে অনুপাত এত। এবার কি হয়েছে? কখন এই অনুপাতটা চেঞ্জ হয়েছে? কেন চেঞ্জ হয়েছে? কারণ কিছু পুরুষ সেখানে যোগদান করছে, তাই না? 200 জন বৃদ্ধি পাইছে, মানে পুরুষ সংখ্যা 200 জন বৃদ্ধি পায়, সেই কারণে। এবার দেখো পুরুষের সংখ্যা বাড়ছে, ঠিক আছে, পুরুষের সংখ্যা বাড়ছে, কিন্তু মহিলা তো কোনো যোগদান করে নাই, তার মানে মহিলার সংখ্যা আগে ক্লাবে যত ছিল পরেও তত থাকা প্রয়োজন। মহিলার সংখ্যা আগে যত ছিল পরেও তত থাকা প্রয়োজন, তাই না? তাহলে পরে হচ্ছে গিয়ে 6 ইউনিট, আগে হচ্ছে গিয়ে 3 ইউনিট, এটা কখনো হইতে পারে? হইতে পারে না, সমান করতে লাগবে। তাহলে সমান আমি কি করে করব? দেখো 3 কে 2 দিয়ে গুণ করলেই 6 হয়ে যায়, তাহলে 2 দিয়ে হচ্ছে গিয়ে একে গুণ করে দাও। কেন সমান করতেছি? কারণ পুরুষ যোগদান করছে, মহিলা যোগদান করে নাই, তার মানে মহিলার সংখ্যাটা
সমানই থাকা দরকার। তাহলে 2 দিয়ে গুণ করলে মেল আর ফিমেলের অনুপাত কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর পরেরটা তো ঠিকই আছে, 6 আর 5। তাহলে এই অনুপাতটা আর আমি দেখব না, ঠিক আছে? এবার দেখো কেন এখানে কত ইউনিট বাড়তেছে? 1 ইউনিট বাড়তেছে। 1 ইউনিটের মান কত? 200 জন বৃদ্ধি পাইছে। 200 জন বাড়ার কারণেই হচ্ছে কি 1 ইউনিট বাড়ছে। তাহলে 1 ইউনিটের মান 200। তাহলে আমায় বলছে যে ক্লাবে মহিলা সংখ্যা কত ছিল? মহিলা সংখ্যা কত ছিল? 6 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান 200 হলে 6 ইউনিটের মান কত হবে? বাড়বে। তাহলে বাড়লে গুণ হবে, 6 দুগুণে 12, ঠিক না? 6, তার মানে 6 দুগুণে কত? 1200। 1200 হচ্ছে কি কিন্তু ক্লাবে মহিলার সংখ্যা কিন্তু ছিল। নেক্সট কোশ্চেন বলছে দুটি উপাদানের ওজনের অনুপাত 3:5। যদি প্রথম উপাদান 155 হয় তাহলে অপর উপাদানের ওজন কত হবে? দেখো এখানে অপশনে সব কেজি দেওয়া আছে, তার মানে এখানে একটা কেজি শব্দ কিন্তু মিসিং আছে, কেজি হবে এখানে। যাই হোক, বলছে দুটি উপাদানের ওজন, আমি দুটি উপাদান মনে করলাম এ আর বি, ঠিক আছে? এদের অনুপাত বলছে 3 আর 5। বলছে প্রথম উপাদান 155 গ্রাম, তাহলে 3 ইউনিটের মানই হচ্ছে 155। 3 ইউনিটের মানই কত? 155। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান কমবে, তাহলে ভাগ করব 155/3, ঠিক। তারপর কি বলছে? অপর উপাদানের ওজন কত? তাহলে অপর উপাদান কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান কত? 155/3 ইন্টু কত? 5। তাহলে 155-র সাথে 5 গুণ করলে কত হয়? ঠিক, তাহলে কত হবে? 5, 5 5-এ 25-এর 5, হাতে থাকলো 2, 5 5-এ 25 আর 2-এ 27, হাতে থাকলো 2, 5 একে 5 আর 2-এ 7/3, ভাগ করে দাও। 7 7 5, 3 দুগুণি কত? 6, নামলো 17, না 3 5-এ 15, নামলো কত? 2 5। তাহলে 25 দিয়ে একটা অপশনই আছে, এটা এ নাম্বার কারেক্ট অ্যান্সার। 3 8-এ কত? 24, 1 দশমিক বসায় 0, 3 3-কে 9, ঠিক। এবার 3 3 3 3 বারবার আসতেই থাকবে, মানে 258.3 কেজি কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে 5:11 অনুপাতে প্রতিটি পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 3:5 হবে? তাহলে দেখো এগুলিকে হচ্ছে গিয়ে অপশন পুট করেও করা যায়, ঠিক। দেখো তুমি যদি 6 পুট করো, 6 মানে 6 যদি যোগ করি আমি প্রতিটার সাথে, তাহলে কত হবে? 5 আর 6 11, আর 11 আর 6 17। এটা কি অনুপাত 3:5 আসতেছে? আসতেছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 4 যদি যোগ করো তাহলে 5 আর 4-এ 9, 11 আর 4-এ কত হচ্ছে? 15, কাটাকাটি করলে কত আসছে? 3:5 আসতেছে, এটা আসতেছে, তাহলে এটা আমার অ্যান্সার, ঠিক। 4 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের সমষ্টি 135। সংখ্যা দুটি হলো। দেখো দুটি সংখ্যার অনুপাত বলছে 2:3, তাহলে A:B কত? 2:3। তাহলে এদের সমষ্টি বলছে, তাই না? তাহলে সমষ্টি, এদের সমষ্টি কত? 3 আর 2 5 ইউনিট। 5 ইউনিটের মানই হচ্ছে কি 135। তাহলে 1 ইউনিটের মান কত? 135/5, 27। তাহলে কত হবে? 27 দুগুণে 54, আর 3 27-এ কত হচ্ছে? 81। তাহলে 54:81 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, ঠিক। এগুলো একটাও অ্যান্সার হবে না। নেক্সট বলছে এত অনুপাতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? দেখো কোনটা সবচেয়ে বড় অনুপাত সেটা বের করতে বলছে। তাহলে 3/4, 3:4, তার মানে কি 3/4? 3/4 বড়, নাকি 5/8 বড়, নাকি 1/2 বড়, নাকি 6/9 বড়? দেখো এগুলি করার অনেক বুদ্ধি আছে, অনেক। আমি একসাথে সমস্ত প্রসেস বলে দিচ্ছি, সবার প্রথম হচ্ছে কি হর সমান করে করা যায়। হর সমান আমি কি করে করব? দেখো হর সমান আমি কি করে করব? সমান 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 সমান, দেখো 4 8 2 আর 9 লসাগু করো। 4 8 2 আর 9 লসাগু করো, তাহলে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1 কে 2 হয়, 1 লেখার কোনো মানে হয় না। তাহলে আবার 2, 2 দুগুণে 4 9, তাহলে 9 দুগুণে 18, 18 ইন্টু 4, 4 আটাতে কত হচ্ছে? 72। তাহলে নিচে হচ্ছে কি তুমি 72 তৈরি করবে, 72। নিচে আমি কত বানাবো? 72 বানাবো। তাহলে নিচে 72 বানাবো। কি সংখ্যা দিয়ে গুণ করতে লাগবে নিচে 72 হবে? 72 বানাবো নিচে, তাই না?
দেখো 8 9 72 হয়, তাহলে ইন্টু 8, এখানে ইন্টু 8 করো, 6 48, 2 36 72, তাহলে এখানে 36 দিয়ে গুণ, এখানেও 36 দিয়ে গুণ, তাহলে 36 একে কত হচ্ছে 36, 8 9 72 হয়, তার মানে ইন্টু 9 করতে লাগবে, উপরে ইন্টু 9, তাহলে 5 9 কত 45, আর এখানে কত হচ্ছে 4 18 72, তাই না, তাহলে ইন্টু 18, ইন্টু 18, তাহলে 3 18 কত হচ্ছে 54, ঠিক। এবার দেখো, হর যদি সবগুলি সমান হয়, যার লব বড় সে সবচেয়ে বড়, ঠিক। এই এই কথাটা কিন্তু লিখে রাখবে একবারে খাতায়, যে হর যদি সমান হয় তাহলে যার লব বড় সে সবচেয়ে বড়, আর হর যদি সমান হয় যার লব ছোট সে সবচেয়ে ছোট। তাহলে হর প্রত্যেকটা সমান আছে, দেখো প্রত্যেকটার নিচে 72 আছে, 72 আছে, 72 আছে, 72 আছে, তাহলে যার লব বড় সে সবচেয়ে বড়, তাহলে লব কার বড়, সেটা হচ্ছে কি 54, সে সবচেয়ে বড় হবে, তার মানে অ্যান্সার সবচেয়ে বড় কি হবে 3/4। এটা একটা প্রসেস, এভাবে তুমি করতে পারো। আচ্ছা, আরো অন্য অনেক বুদ্ধি আছে। দেখো আরো কি বুদ্ধি আছে, দেখো কি আছে, 3/4, 5/8, 1/2, আর হচ্ছে কি 6/9, কত আছে 6/9। দেখো গ্যাপ সমান করেও করা যায়, গ্যাপ সমান, গ্যাপ সমান হচ্ছে গিয়ে, দেখো কার কার গ্যাপ সমান আছে এখানে, দেখো হর আর লবের যে গ্যাপ সেটা হচ্ছে কি কত 1-এর গ্যাপ, এখানেও কতর গ্যাপ 1-এর গ্যাপ, এখানে 3-এর গ্যাপ, এখানে হচ্ছে কি কতর গ্যাপ 3-এর গ্যাপ, কি ঠিক না? তাহলে প্রথমে তুমি এই দুইটা দেখো, এই দুইটা, কারণ এই দুইটার গ্যাপ সমান আছে। যদি গ্যাপ সমান হয়, গ্যাপ যদি সমান হয় মানে দুইটা অনুপাত বললো যার গ্যাপ সমান, মনে করো এই যে এখানে যেমন মনে করো আমি বললাম 18/25, মানে 7-এর গ্যাপ, আবার একটা সংখ্যা নিয়ে নাও যে 8, আর এখানে হচ্ছে কি 15, দুটোরই 7-এর গ্যাপ আছে, বলবে কে বড়, এ বড় হবে চোখ বন্ধ করে, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে গ্যাপ যদি বড় হয়, যার লব বড় সে সবচেয়ে বড়, ঠিক। তাহলে এখানে এটাও লিখে রাখবে, গ্যাপ যদি সমান হয় তাহলে যার লব বড় সে সবচেয়ে বড় হয়, তাহলে এটা আমার অ্যান্সার হবে না, ঠিক আছে, এটা আমার হবে না, কারণ গ্যাপ সমান, তাহলে হচ্ছে গিয়ে লব বড় কার 3, তাহলে 3 সবচেয়ে বড়। আবার এই দুইটা ধরো, এই দুইটা ধরো, এই দুইটা দেখো, এই দুইটার মধ্যেও 3 গ্যাপ আছে, তাহলে কে বড় হবে, এ বড় হবে, কারণ এর লবটা বড় আছে, এর 5 আছে, এখানে 6 আছে, 6 বড় 5-এর চেয়ে, তাহলে এই অ্যান্সার হবে না এই দুইটা। এবার দেখো 3/4 পড়ে আছে, আর 6/9 পড়ে আছে। এবার দেখো এখানে হচ্ছে কি 1-এর গ্যাপ, এখানে হচ্ছে কি কত গ্যাপ 3-এর গ্যাপ, এবার এখানে আর গ্যাপ সমান নাই, তাহলে তুমি গ্যাপ সমান করবে কি করে, দেখো এখানে কত আছে 1, 1 কে কত দিয়ে গুণ করলে 3 হয় 3, তাহলে 3 দিয়ে তুমি উপর নিচে গুণ করে দাও, 3 তিরিকে 9, 3 4-এ 12, কত হচ্ছে 6/9, তাহলে এবার দেখো আবার গ্যাপ সমান হয়ে যাচ্ছে, এখানেও 3-এর গ্যাপ, এখানেও 3-এর গ্যাপ, কার লব বড়, 9 লব বড় আছে, তাহলে 9, তার মানে এ হচ্ছে কি অ্যান্সার হবে না, তার মানে 3/4 হচ্ছে কি সঠিক অ্যান্সার। এভাবে তুমি করতে পারো। এটা হচ্ছে কি তোমার গ্যাপ সমান করে একটা মেথড বললাম, দুই দুই রকম। লব সমান করেও করা যায়, ঠিক আছে। হ্যাঁ, আরো ক্রস মাল্টিপ্লিকেশন করেও করা যায়, ঠিক আছে, বিভিন্ন মেথড আছে। দেখো 3/4, 5/8, 5/8, 1/2, আর হচ্ছে কি 6/9। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করেও করা যেতে পারে। ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি, দেখো এই দুইটা চেক করো, 3 কত, এই এর লবের সাথে এর হর গুণ করে দিবে, 3 কত 24, 24 লেখো, আর এখানে কত হচ্ছে 4 5 20, 20 লেখো, কে বড় 24 বড় না 20 বড়, 24 বড়, তাহলে এটা 5/8, এটা বড় ভগ্নাংশ হবে না, এটা ছোট ভগ্নাংশ হবে, ঠিক। তাহলে 5/8 হচ্ছে গিয়ে এটা অ্যান্সার হবে না। এবার এটার সাথে এটার কম্পেয়ার করো, দেখো বজ্রগুণন করো, 3/4 আছে, 1/2 আছে, 3 দুগুণে কত 6, 4 1 4, কে বড় 6 বড়, তাহলে 1/2 অ্যান্সার হবে না, ঠিক। তারপরে হচ্ছে কি তুমি এই দুইটা কম্পেয়ার করো, 3/4, আর এখানে আছে কত 6/9, তাহলে 3 9 কত 27, 3 9 কত হচ্ছে 27, 4 6 কত হচ্ছে 24, তাই না, তাহলে কে বড় 27 বড়, তাহলে 6/9 অ্যান্সার হবে না, 6/9 অ্যান্সার হবে না, অ্যান্সার কত হবে 3/4। এটা একটা মেথড, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড বলা হয়, ঠিক আছে। আরো তুমি লব সমান করেও করতে পারো, ঠিক আছে। লব সমান করে করলে কি করে করবে, দেখো 3/4 আছে, এই হর সমানের মতনই হচ্ছে কি লব সমান, 5/8, হ্যাঁ, তারপরে 1/2, আর কত আছে এখানে 6/9 আছে। তাহলে দেখো লব সমান করো, লব সমান করবো কি করে,
আগেরটা হর সমান করছি, এটা লব সমান করবো, তাই না? লব সমান করলে উপরেরগুলি লসাগু করতে লাগবে, মানে 3, 5 আর 6 লসাগু। 3, 5 আর 6 লসাগু। কত করলে কত হয়? 3 দিয়ে যাবে, 5 হবে, 2 হবে, 5 দুগুণে 10, 5 6 30। তাহলে ওপরে সবগুলি তুমি 30 বানাও। ওপরে সব 30 বানাও। কি করে বানাবে? 30 বানাও। তাহলে 3 10 30 হয়, 10 গুণ করতে লাগবে। নিচেও তাহলে আমি কত গুণ করবো? 10, তাহলে 4 10 40। এখানে কত? 5 6 30 হচ্ছে, 6 8 48, 48 হবে এখানে। আর এখানে কত? 30 1 30, তাই না? তাহলে 30 দিয়ে গুণ করতে লাগবে, এখানে 60। আর এখানে কত? 5 6 30, তাহলে উপরেও 5, নিচেও 5 দিয়ে গুণ, 5 9 45 হলো। এবার দেখো, এবার হচ্ছে কি হর সমান হলে কি বলছিলাম, যদি হর সমান হয় লব যার বড় সে সবচেয়ে বড়, ঠিক? কিন্তু যদি লব সমান হয়, এই যে লব সমান, লব যদি সমান হয় তাহলে হর যার বড় সে সবচেয়ে ছোট হবে, উল্টা। কারণ দেখো, কারণ হচ্ছে কি আমার কাছে 10 টাকা আছে, আমি যদি 20 জনের মধ্যে ভাগ করি তাহলে আমার ভাগে কম টাকা পড়বে, কিন্তু যদি 10 টাকা যদি আমি 2 জনের মধ্যে ভাগ করি তাহলে আমার ভাগে বেশি টাকা পড়বে, তাই না? কি ঠিক না? তার মানে নিচে যত বড় সংখ্যা থাকবে সে তত ছোট হবে, আর নিচে যত ছোট সংখ্যা থাকবে সে তত বড় হবে, তাই না? তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট কার সংখ্যা আছে? 40-এর, তাই না? তাহলে এ হচ্ছে গিয়ে সবচেয়ে বড়। ঠিক, 3/4 হচ্ছে গিয়ে সবচেয়ে বড় হবে। ঠিক, তো বিভিন্ন মেথড বললাম, আরো অনেক মেথড আছে, এই কয়েকটা জানলেই যথেষ্ট। যাই হোক, তারপরের অঙ্ক বলছে এ বি ও সি এর বেতনের অনুপাত 2:3:4। যদি তাদের বেতন যথাক্রমে 30%, 20% এবং 10% বৃদ্ধি পায় তবে নতুন বেতনের অনুপাত কত? তাহলে এ বি আর সি এর বেতনের অনুপাত বলে দিচ্ছে। তাহলে এ ইস টু বি ইস টু সি, এদের বেতনের অনুপাত বলছে 2:3:4, 3:4। দেখো এবার এখানে কি বলছে? পার্সেন্টেজে বৃদ্ধি পাইছে, তাহলে আমি বলতে পারি 200, 300 আর 400, কারণ অনুপাতের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করা যায়। তাহলে এবার বলছে প্রথম ব্যক্তির যে বেতন সেটা হচ্ছে 30% ইনক্রিজ করেছে। তাহলে 30% ইনক্রিজ করা মানে কি? 30% ইনক্রিজ করা মানে হচ্ছে কি আগে যদি 100 টাকা বেতন থাকতো এখন 130 টাকা হয়ে গেছে, তাহলে 200 টাকার মধ্যে কত? ঠিক, 300 ইন্টু কত পার্সেন্ট বৃদ্ধি করছে? 20%। তার মানে আগে যদি বেতন 100 হতো এখন বেড়ে গিয়ে 120 টাকা হয়েছে। 400, আগে যদি বেতন 100 টাকা হইতো তাহলে 10 টাকা বৃদ্ধি পেয়ে, তার মানে 110 টাকা হয়েছে। ঠিক, কাটো, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য। তাহলে 13 ইন্টু 2 মানে 26, তাহলে 260 হবে। 3 বাহুতে 36, 360 হবে। আর 4 ও 11 44, 440, তাই না? তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 2 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? 13 দুগুণী 26, 18 দুগুণী 36 আর 22 দুগুণী 44। তার মানে 13:18:22 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে সি। ঠিক, নেক্সট বলছে রবি এবং শিবের মাসিক আয়ের অনুপাত 1:2 এবং খরচের অনুপাত 1:3। যদি প্রত্যেকে প্রতি মাসে 4,000 টাকা সঞ্চয় করে তবে শিবের মাসিক আয় কত? দেখো, এবার এখানে আগে একটা অঙ্ক করছিলাম যে দুইজন আলাদা আলাদা সঞ্চয় করতেছিল, যখন আলাদা আলাদা সঞ্চয় করবে তখন এক্স ওয়াই ধরে করাটা বেটার। কিন্তু যখন বলে দিবে যে প্রত্যেকে সমান সংখ্যক টাকা সঞ্চয় করে, দেখো প্রতি মাসে প্রত্যেকে 4,000 টাকা করে সঞ্চয় করতেছে না দুইজনেই, তাহলে এক্ষেত্রে কিন্তু শর্টকাটে অঙ্কটা করা যায়। কি করে করা যায়? দেখো, রবি আর কে আছে এখানে? শিব আছে, তাই না? এবার এদের হচ্ছে কি কিসের অনুপাত দিয়েছে? আয়ের অনুপাত দিয়ে রাখছে, আয়। তাহলে আয়ের অনুপাত কত হবে? 1:2 লিখলাম। আচ্ছা, এবার খরচের অনুপাত, খরচ বলতে কি? ব্যয়, ব্যয় আর খরচ আছে একই জিনিস, তাহলে সেটা বলছে কত? 1:3। তাহলে দেখো গ্যাপ সমান নাই, যদি গ্যাপ সমান না থাকে তোমায় কি করতে লাগবে? গ্যাপ সমান করতে লাগবে। তাহলে এখানে কত গ্যাপ? 2 এর, এখানে 1 এর গ্যাপ, তাহলে একে আমি 2 দিয়ে গুণ করে দেবো, একে আমি কত দিয়ে গুণ করে দেবো? 1 দিয়ে। তাহলে গ্যাপ সমান করো, নতুন অনুপাত পাবে। ঠিক, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 1 কে 2, 2 দুগুণী 4। এবার কত হবে? 2 1 কে 2, 3 দুগুণী, না 1 দিয়ে গুণ হবে তো এটা, তাই না? 1 দিয়ে গুণ করলে 1 1 কে 1, 3 1 কে 3। ঠিক, এই অনুপাতটা আর আমার দেখার দরকার নাই। ঠিক, তাহলে রবি আর শিব, তাহলে রবির আয়ের অনুপাত পাইলাম 2:4 রবি আর শিবের, আর রবি আর শিবের ব্যয়ের অনুপাত পেলাম হচ্ছে কি 1:3। প্রত্যেকে 4,000 টাকা করে সঞ্চয় করে। দেখো এও 1 ইউনিট সঞ্চয় করতেছে, এও 1 ইউনিট সঞ্চয় করতেছে। কারণ কি? কারণ আয় থেকে ব্যয় বিয়োগ করলেই তো আমি সঞ্চয় পাবো, তাই না? তাহলে সে যদি, রবি যদি 2 টাকা আয় করে 1 টাকা ব্যয় করে, তার মানে কি 1 টাকা তার সঞ্চয়। তেমনি শিব যদি 4 টাকা আয় করে 3 টাকা যদি ব্যয় করে তাও 1 টাকা তার সঞ্চয়, তার মানে দুই ক্ষেত্রেই 1 ইউনিট সঞ্চয় হচ্ছে। তাহলে 1 ইউনিট এর মানে হচ্ছে গিয়ে 4,000।
তাহলে আমায় বের করতে বলছে শিবের মাসিক আয় কত। তাহলে এখানে আয় আয় বের করতে বলছে কার? শিবের। এই যে শিব, শিবের আয় কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের মান কত? 4000 গুণন 4 মানে 4 4 16,000 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট আনসার হবে 16,000। ঠিক। নেক্সট কোশ্চেন বলছে প্রথম ও দ্বিতীয় পরিমাণ টাকার অনুপাত 7:8। যদি প্রথম টাকার পরিমাণ 35 টাকা হয় তাহলে দ্বিতীয় টাকার পরিমাণ কত? দেখো মুখে মুখেই করা যায়। 7 ইউনিটের মান 35, তাহলে 1 ইউনিটের মান 5, 8 ইউনিটের মান কত হবে? 5 8 40, তাহলে 40 হচ্ছে কি রাইট অ্যান্সার। নেক্সট বলছে এর মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি কি হয়? মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি কি হবে? রুট ওভার এসি, তাই না? এখানে a এর মান কত আসে? a এর মান হচ্ছে গিয়ে এক্স কিউব ওয়াই, আর সি এর মান কত আসে? এক্স ওয়াই কিউব। তাহলে দেখো এই দুটো গুণ করলে কত হবে? তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাই না? এক জায়গায় আছে এক্স টু দি পাওয়ার 3, এক জায়গায় আছে এক্স টু দি পাওয়ার কিছু নাই, মানে এক্স এর মাথায় 1 আছে। যদি কখনো গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলি হচ্ছে কি যোগ হয়। ঠিক আছে, মনে রাখবে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানেও দেখো একটা ওয়াই, এখানে 3টা, তাহলে 1 আর 3 কত হচ্ছে? 4, ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে রুট ওভার। এবার এক্স টু দি পাওয়ার 4 কে আমি কি বলতে পারি? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, কারণ পাওয়ারগুলি যোগ হবে, 2 এর 2 যোগ করলে 4। তেমনি ওয়াই কে আমি বলতে পারি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবার যখন বর্গমূল হবে দুইটা থেকে একটা বেরোবে, দুইটা থেকে একটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ। নেক্সট বলছি নিম্নলিখিত অনুপাতগুলিকে ছোট থেকে বড় হিসেবে সাজাও। ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলছে। দেখো বলছে কি নিম্নলিখিত অনুপাতগুলিকে ছোট থেকে বড় হিসেবে সাজাও। তাহলে এখানে কি কি দেওয়া আছে? 3/4 দেওয়া আছে, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে 3/5 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2/11, আর কত দেওয়া আছে? 7/2 দেওয়া আছে। ঠিক। দেখো আরেকটা বুদ্ধি হচ্ছে গিয়ে ভাগ করে দেওয়া, সিম্পল ভাগ করে দেওয়া। দেখো 3কে 4 দিয়ে ভাগ করা, তাতে 3 0 দশমিক বসালে একটা শূন্য হবে, 4 সাথে কত হয়? 28, তার মানে 2.45 কত হচ্ছে? 20, তাহলে 0.75 আসলো। এটা এটা কত আসবে? 3/5, 3 0 দশমিক বসায় একটা শূন্য, 5 6 30, তাহলে এটা কত আসলো? 0.6 আসলো, তাই না? 0.6। এটা কত আসবে? 2কে 11 দিয়ে ভাগ করলে, দেখো এটা যেহেতু 2 ঘর নিছি তাহলে এটাও শূন্য করে দিলাম, 2 ঘর করে দিলাম 2, তাহলে 0 দশমিক বসায় একটা শূন্য, 11 কে 11, তার মানে 9 নামলো, দশমিক বসানে শূন্য নামবে 8, 88, 2 ঘর করে সবগুলি নিলাম, তাই না? আর এটা কত হবে? 7/2 মানে কত? 7, 3 দিয়ে 6, তাহলে 1 নামলো, দশমিক বসানো শূন্য, 5 দুগুণে কত? 10, মানে 3.5। এবার যে সবচেয়ে বড়, দেখো 3.5 সবচেয়ে বড় না? কি বলছে? ছোট থেকে বড় হিসেবে সবচেয়ে সাজাইতে বলছে। তাহলে সবচেয়ে বড় কি হবে? 7:2, মানে 7:2, 7:2, 7:2, সি অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা এবার দেখো সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে 2/11, তাই না? তার মানে 2:11 সবচেয়ে প্রথমে থাকবে, সবার প্রথমে। এখানে নাই, এখানে নাই, তার মানে বি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। এভাবে কিন্তু করতে পারবে। আর এছাড়াও হচ্ছে গিয়ে আগে যেরকম মেথড বলছিলাম, হর সমান, লব সমান, ক্রস মাল্টিপ্লিকেশন, গ্যাপ সমান, এগুলো কিন্তু তুমি করতে পারতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে চতুর্থ সমানুপাতি বের করতে। তাহলে চতুর্থ সমানুপাতি আমি জানি না কত, আমি মনে করলাম এক্স। তাহলে কি হবে? 10:12 15 কত হবে? এক্স। তাহলে কি 10/12 সমান সমান হচ্ছে কি 15/x। তাহলে বজ্রগুণন করি, 10 গুণন এক্স সমান সমান 15 গুণন 12, তাহলে এক্স সমান সমান কি হবে? 15 গুণন 12 বাই হচ্ছে গিয়ে 10, 3 5 15, 5 দুগুণে 10, 6, তাই না? 3 6 18, 18 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার ডি। নেক্সট বলছে যদি এ একটি ধনাত্মক সংখ্যা এবং বি সমান সমান 4/a হয় তবে এ ও বি এর মধ্য সমানুপাতি। তাহলে এ আর বি এর মধ্য সমানুপাতি কি হবে? এ আর বি এর মধ্য সমানুপাতি হবে কি? মধ্য সমানুপাতি হচ্ছে কি রুট ওভার এ বি, তাই না? এবার এখানে বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে? বি সমান সমান 4/a, তাহলে বি এর নিচে কিছু নাই, মানে এ 1 আছে, তাহলে বজ্র গুণন করলে কি হবে? এ বি সমান সমান 4, তাই না? তাহলে এ বির মান তুমি বসা দাও 4, তাহলে √4 মানে কত? 2, 4 এর বর্গমূল। এ ভুল আনসার দিয়ে দিলাম, সি হবে অ্যান্সার। ঠিক। নেক্সট বলছে এক ব্যক্তি ও তার যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30। তাহলে দেখো একটা ব্যক্তি আছে আর তার যমজ ছেলে, এখানে হিন্ট দেওয়া আছে একটা যমজ ছেলে, যমজ ছেলের বয়স কি হয়? সমান হয়।
কি ঠিক কি না? তাহলে ব্যক্তি আসে আর তার যমজ দুই পুত্র আছে, মানে দুই পুত্র, এদের বয়সের সমষ্টি কত হবে? দেখো গড় বলছে 30, তাহলে এখানে কয়জন ব্যক্তি আছে? এক ব্যক্তি আর তার হচ্ছে কি দুইজন যমজ ছেলে, মানে টোটাল তিনজন। তাহলে গড় হচ্ছে 30, তাহলে তিনজনের মোট বয়স কত হবে? 30 গুণন 3 মানে 90 বছর, ঠিক না? মানে সেই যে ফাদার আর তার যে দুই সন, তাদের সকলের বয়স যদি যোগ করি তাহলে আমি 90 বছর পাবো। এবার বলছে ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত, মানে ফাদার আর একটা সন দেওয়া আছে, এর অনুপাত কত দেওয়া আছে? 5:2। এবার দেখো কি বলে দেওয়া আছে? যমজ ছেলে, তার মানে যে দুইটা সন, মানে যে তার যে হচ্ছে গিয়ে যে পুত্র আছে, তাদের বয়স কি দুজনেরই হচ্ছে গিয়ে সমান হবে? তাহলে একজনের যদি 2 ইউনিট হয় তাহলে দুইজনের কত হবে? 4 ইউনিট। তাহলে এখানে দুইজনের সন আমি হচ্ছে গিয়ে 4 ইউনিট করে দিলাম, ঠিক? তার মানে ফাদার আর টু সনের রেশিও কত হবে? 5:4 হবে। তাহলে 5 আর 4 যোগ করলে কত হচ্ছে? 9 ইউনিট, কারণ এখানে আমি সমষ্টি বের করছি তাদের। তাহলে 9 ইউনিটের মান হচ্ছে কি 90, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে কি 10। বলছে সেই ব্যক্তির বয়স কত? তাহলে 5 ইউনিটের মান কত? 5×10 কত হচ্ছে? 50। তাহলে 50 হচ্ছে কি আমার কিন্তু সঠিক আনসার হবে 50। নেক্সট কোশ্চেন, তিনটি ভগ্নাংশের যোগফল এত, যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি হবে। এগুলির সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে কি অপশন পুট করে করা, সবচেয়ে বেস্ট মেথড। দেখো নিচের কোন ভগ্নাংশ তিনটা যোগ করলে 2 পূর্ণ 11/24 হবে, সেটা তোমায় বের করতে লাগবে। তো 2 পূর্ণ 11/24 মানে কি? 2 পূর্ণ 11/24 মানে হচ্ছে গিয়ে 2 পূর্ণ 11/24, 11/24। তাহলে কি হয়? এটা হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, এটা যোগ হবে, এটা গুণ এটা যোগ, তাই না? আর নিচে যত আছে ততই থাকবে 24। 24 দুগুণে 48 আর 11 কত হয়? 59। 59/24 কাকে যোগ করলে পাওয়া যায়, সেটা তোমায় দেখতে লাগবে। দেখো চোখের দেখায় যদি তুমি বলো তাহলে হচ্ছে কি ডি অ্যান্সার। কেন? কারণ একটারও এগুলির লসাগু একটারও 24 আসবে না। 10, 9 এগুলির 24 লসাগু আসবে না। এটা হচ্ছে গিয়ে 24 আসবে লসাগু। 8, 6 আর 4 এর লসাগু কত হয়? 24। কারণ করে দেখো লসাগু 8, 6 আর 4 এর লসাগু কত? 24। দেখো 2 দিয়ে যাবে 4, 3 আর হচ্ছে কি কত? 2, আবার 2 দিয়ে যাবে 2, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 হচ্ছে। এবার দেখো যোগ করেই কি আসলেই কি এটা আসতেছে কিনা সেটা দেখো। 7/8 প্লাস 5/6 প্লাস হচ্ছে কি 3/4। দেখো লসাগু কত হচ্ছে? 24। তাহলে 3 এটা 24, তার মানে 3 7 21 প্লাস 4 6 24, 4 4 5 কত হচ্ছে? 20 আর 4 6 24, তাহলে 3 6 কত হচ্ছে? 18। তাহলে 20, 18 আর 21 যোগ করে কত হয়? 40, 50, 59, ঠিকই আছে। 59/24ই আসতেছে। তাহলে একটা কন্ডিশন আমার স্যাটিসফাই করে গেল, করে গেল, স্যাটিসফাই করে গেল। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। আরেকটা কি বলছে দেখো, বলছে যদি বড়, আবার কি বলছে? বলছে যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি, মানে মাঝের ভগ্নাংশ যেটা হবে, মানে মাঝের ভগ্নাংশ আমি জানি না কত, মাঝের ভগ্নাংশ আমি মনে করলাম এতই, ঠিক আছে? মাঝের ভগ্নাংশ হচ্ছে কি আমি জানি না কত, ঠিক আছে? তো মাঝের ভগ্নাংশকে আমি মনে করলাম এক্স, ঠিক? সেটা কত হবে? সেটা হচ্ছে গিয়ে তোমার অনুপাতটি থেকে, এই যে অনুপাতটি থেকে 1/3 বেশি হয়, তার মানে কি অনুপাতটা থেকে হচ্ছে কি বিয়োগ করে দেবো, 7/6 মাইনাস 1/3 করলে মাঝের ভগ্নাংশটা পাবো, তাই না? তাহলে 6, তাহলে 7 বিয়োগ 3 দুগুণে 6, তাহলে 2, তাহলে 5/6 আসতেছে আমার। এই যে দেখো 5/6 একটা অপশনেই আছে, এগুলিতে একটা তো নাই, ঠিক আছে? এগুলিতে একটা তো নাই, তার মানে ডি হচ্ছে রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেন, এর আগেই আমার অঙ্ক হয়ে গেছিল যখন 59/24 মিলে যাচ্ছিল, বাকিগুলি তো মিলবেই না। নেক্সট কোশ্চেন বলছে চরণ ও রজতের বেতনের অনুপাত এত, যদি দুজনের বেতন 3,000 টাকা বৃদ্ধি পায় তবে নতুন বেতনের অনুপাত হয় 6:5, তাহলে চরণের বেতন কত? দেখো এবার এখানে কি আছে? চরণ আসে আর রজত আসে, চরণ আসে আর রজত আসে, ঠিক আছে? দেখো পূর্বে বেতন কত ছিল? পূর্বে মানে আগে, পূর্বে বেতনের অনুপাত ছিল 5:4, আর পরে কত হয়েছে? পরে হচ্ছে গিয়ে কত হচ্ছে? 6:5। তাহলে দেখো দুজনের সমান সংখ্যক বেতন বাড়ছে 3,000, আর এখানে সমান সংখ্যক ইউনিটও বাড়ছে, 1 ইউনিট বাড়ছে। তাহলে 1 ইউনিটের মানই হচ্ছে কি 3,000, ঠিক? তাহলে এবার আমায় বের করতে বলছে যে চরণের বেতন কত, চরণের বেতন,
ঠিক, এখানে কিন্তু বলে দেওয়া নাই যে চরণের পরে বেতন, তার মানে কিছু বলা নাই, মানে আমি পূর্বেরটা মানবো। ঠিক আছে, তাহলে 5 ইউনিটের মান কত, তাহলে 3000 ইন্টু 5 মানে 15,000 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। কেউ কিন্তু এই 18 দেখে 318 করে দিও না, এটা কিন্তু ভুল হয়ে যাবে। 15 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে বলা নাই যে পরে বেতন কত, সেটা বলা নাই। কিছু বলা না থাকলে পূর্বের বেতনই ধরতে লাগবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে এত 26/21 24/9 ডাবল ইস টু কে ইস টু 14/13 হয়, তাহলে কে কত? তাহলে সিম্পল একটা অঙ্ক, ইস টু মানে বাই, তাহলে 26/21 বাই কত হবে 24/9 সমান সমান কে ইস টু মানে বাই কত আছে 14/13। কি করবো, বজ্র গুণন, তাহলে হচ্ছে কি 24/9 গুণন কে সমান সমান কত হবে, এই দুটো গুণ হবে, তাহলে 26/21 গুণন 14/13। দেখো এবার এ পাশে কি আছে, গুণ আকার আছে। ঠিক, গুণ আকারটা এ পাশে গেলে কি আকার হবে, ভাগ আকার হবে। ভাগাকারটাকে যখন আমি ফার্দার গুণ করব তখন সে কি হবে, উল্টে যাবে। দেখো সহজভাবে বুঝবে, এখানে কি আছে 24 বাই, দেখো এখানে কি আছে 26/21, এখানে 14/13। এটা যখন এপাশে আসবে তখন কি ভাগ আকারে হয়ে আসবে, 24/9 হবে। এবার এটাকে আমি কি, ভাগটাকে আমি যখন উল্টে দিব মানে গুণ আকার করব, তাহলে এটা হচ্ছে উল্টে যাবে, 9/24 হবে। ডাইরেক্ট অঙ্ক করা শেখো, ডাইরেক্ট। আজকে থার্ড ক্লাস, তাই না? যাই হোক, তাহলে এটা হচ্ছে কি ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা এপাশে যখন আসবে তখন কি হবে, উল্টে যাবে, উল্টে যাবে। ঠিক, সেখানে পরের লাইনে করি, সমান সমান হচ্ছে কি 26/21 ইন্টু 14/13 গুণন হচ্ছে কি, এটা উল্টে যাবে, 24/9 আছে, 9/24 হয়ে যাবে। হলো। আচ্ছা, দেখো 13 দুগুণি 26 কাটাকাটি করা যাচ্ছে, 14 7 দুগুণি 14, 3 7 21 হয়, 3 তিরিকে 9 হয়, তাই না? আচ্ছা, 3 8 24, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, উপরে কিছু পড়েই থাকলো, নিচে পড়ে আছে 2, তাহলে 1/2 হচ্ছে কি সঠিক অ্যান্সার, সি। নেক্সট কোশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত 3:2, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8 ও 6 বিয়োগ করা হয়, তাহলে নতুন সংখ্যার অনুপাত হবে 8:5। সংখ্যাটি কত? দেখো এখানে আলাদা আলাদা সংখ্যা বিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, তোমরা এই ধরে অঙ্কটা করে নাও, সবচেয়ে সহজ হবে। এ আর বি হচ্ছে গিয়ে 3:2, তাহলে আমি এটাকে 3x আর এটাকে 2x মনে করতে পারি। তাহলে প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ, তাহলে 3x মাইনাস 8, বাই দ্বিতীয় সংখ্যা থেকে কত বিয়োগ 6, তাহলে 2x মাইনাস 6, অনুপাতটা কত হবে 8/5। তাহলে বজ্রগুণন করে দাও, দেখো 8 দুগুণি 16x হবে, মাইনাস 6 আটে কত 48 সমান সমান 3 5 15x মাইনাস 5 আটে কত 40, 5 আটে 40। আচ্ছা, এবার 15x এর পাশে আসলে বিয়োগ হবে, তাই না? এই পাশে করি, তো 16x মাইনাস 15x সমান সমান মাইনাস 40, আর 48টা মাইনাস পাশে গিয়ে কি হবে প্লাস 48। তাহলে এখানে x 16 থেকে 15 চলে গেলে x, সে কত হচ্ছে 8, তাহলে x এর মান 8 হইলো। সংখ্যাগুলি কি হবে, 3 8 24 আর 8 দুগুণি 16, বি হচ্ছে কি অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন, নিচের কোন অনুপাতটি বৃহত্তম? ঠিক, 43/65, 37/76, আর এখানে হচ্ছে কি 35/72, আর এটা হচ্ছে কি তোমার 50/60। তোমাকে আমি যত মেথড বলছি, হর সমান, লব সমান, ক্রস মাল্টিপ্লিকেশন, গ্যাপিং, ভাগ প্রক্রিয়া, যে কোনো মেথড লাগাও সবগুলিতেই হচ্ছে এই কোশ্চেনটা দেরি হবে। ঠিক, এটা হচ্ছে গিয়ে টেকনিক, হচ্ছে গিয়ে এটা কি করে করার, যদি কাটাকাটি যায় না, কাটাকাটি করে দাও। কাটাকাটি এখানে 50/60টা কাটাকাটি করা যাচ্ছে 5/6, এই 5/6 সাথে প্রত্যেকটাকে কম্পেয়ার করা। ঠিক, দেখো 6 এর মাল্টিপেল কত, 6 11 66, তাহলে 11 দিয়ে যদি গুণ করো এটাকে, তাহলে এখানে নিচে কত আসবে 66, 5 11 55। দেখো 65-র মধ্যে 43 বড় না 66-র মধ্যে 55 বড়, তার মানে এটা আনসার হওয়ার কোনো চান্স নাই। নেক্সট দেখো 76 বানাও, 76, দেখো 6 13 তে 78, তাই না? কাছাকাছি নিলাম, তাহলে 13 দিয়ে গুণ করলাম, নিচে 78 হবে, 5 13 কত হয় 65। দেখো 78-এর মধ্যে 65 বড় না 78-এর মধ্যে 76-এর মধ্যে 37, এটা অবশ্যই 65, তাহলে এটাও অ্যান্সার হবে না।
তাহলে দেখো 72 বানাও নিচে, তাহলে 6 12 72 হয়, তাহলে 12 দিয়ে গুণ করে দিলাম 72, তাহলে উপরেও 12 দিয়ে গুণ হবে, 5 12 60। দেখো 72 এর মধ্যে 60 আছে আর এখানে কত আছে, 72 এর মধ্যে 35, অনেকটাই কম। এটা আনসার হবে না, আনসার কি হবে 50/60। এটাই হচ্ছে গিয়ে সঠিক টেকনিক করার। নেক্সট কোশ্চেন, এত টাকা তিনজন বন্ধু এত অনুপাতে ভাগ করলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন টাকার মধ্যে পার্থক্য কত? দেখো 976 টাকা ভাগ করছে তিনজনের মধ্যে, আমি মনে করলাম এ বি আর সি এর মধ্যে ভাগ করছে কত অনুপাতে, 2:11:17 অনুপাতে। তাহলে দেখো কত টাকা, 2 আর 11 13, 13 আর 17 কত, 30 ইউনিট, তাই না? 30 ইউনিটের মান কত, 30 ইউনিটের মান 976। আমায় বের করতে বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন টাকার মধ্যে পার্থক্য। তাহলে সর্বোচ্চ টাকা কে পাচ্ছে, সি পাচ্ছে, কারণ সে 17 ইউনিট টাকা পাচ্ছে। আর সর্বনিম্ন মানে সবচেয়ে কম টাকা কে পাচ্ছে, এ পাচ্ছে, কারণ সে 2 ইউনিট টাকা পাচ্ছে। এবার বলছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ টাকার পার্থক্য, পার্থক্য বলতে বড়টা থেকে ছোটটা বিয়োগ। তার মানে পার্থক্য কত ইউনিটের, 15 ইউনিট। তাহলে 30 ইউনিটের মান 976 হলে 15 ইউনিটের মান কত? দেখো 30 ইউনিটের মান 976 হলে 15 ইউনিটের মান কত হবে, তার অর্ধেক হবে, তাই না? 976/30 ইন্টু 15। দেখো কাটাকাটি করো, নিচে 2 আসছে, তার মানে অর্ধেক মান বের করতে লাগবে। তাহলে এখানে 4 দিয়ে কাটা যায়, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 488 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, 488। নেক্সট বলছে যদি প্রথম সংখ্যার 79% দ্বিতীয় সংখ্যার 4/9 অংশের সমান হলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? আমি জানি না প্রথম সংখ্যা কত, আমি জানি না দ্বিতীয় সংখ্যা কত, ঠিক? তুমি মনে করো যে প্রথম সংখ্যা x আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে কি y। দ্বিতীয় সংখ্যা তুমি মনে করো y। তাহলে বলছে কি প্রথম সংখ্যার 79%, তাহলে প্রথম সংখ্যা x, x এর 79%, তার মানে কি 79/100। এটা বলছে কি হবে, সমান হবে কার সাথে, সমান হবে কার সাথে, বলছে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত মানছি y, তাহলে y এর 4/9 অংশের সাথে সমান, ঠিক? x এর নিচে কিছু নাই মানে 1 আসে, 1 আসে, উপরে উপরে গুণ হবে, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাই না? 79x আর 1 গুণের 100 করলে 100, 4 ইন্টু y, তার মানে 4y, 9 কে 9, তাহলে এবার বজ্র গুণন করে দাও, বজ্র গুণন করে দাও, 4 গুণন 100, তার মানে কি 400, 400y আর এখানে 9 দিয়ে x গুণ করলে কত হবে, 79 গুণ করলে, তাহলে 9 9 81, 1 থাকলো 8, 7 9 63 আর 8 71, 711x, তাই না? এবার আমায় কি বের করতে বলছে, প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত, তাই না? তাহলে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y, তার মানে x:y আমার কাছে জানতে চাইছে, x:y। তাহলে x এর মান কি হবে, যেটা y এর সাথে আছে, মানে 400, আর y এর মান কত হবে, যেটা x এর সাথে আছে, তাই না? তাহলে 400:711 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার হলো। আজকের জন্য এতটুকুনি থাক। হ্যাঁ, 40টা করে অঙ্ক করতেছি, আশা করি আর 2টা কি 3টা ভিডিওর মধ্যে হচ্ছে গিয়ে অনুপাত বা সমানুপাত চ্যাপ্টার কিন্তু একবারে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো স্টেট এর এক্সামের জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে 121 থেকে 160 নম্বর কিন্তু করিয়ে দেবো নেক্সট পার্টে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।